মানসিক ভারসাম্যহীন। আমার যখন একটু জ্ঞান হয় আমি দেখতে পারি যে আমার মা আমাকে নিয়ে ভিক্ষাবৃত্তি করতেন, বিভিন্ন বাড়িতে বাড়িতে যাইতেন। আচ্ছা, ওইখানে আমার মাকে সবাই কলসি পাগলি বলে ডাকতেন। কলসি পাগলি? হ্যাঁ, কলসি পাগলি। আর আমাকে ডাকতেন সবাই কলসি পাগলির ছেলে। আচ্ছা আচ্ছা। যখন আমি একটু বড় হই, আমাকে আমি একটা বাড়িতে থাকতাম, আমার মা যে বাড়িতে আমাকে আশ্রয় থাকতো, আমি তাকে নানি বলে ডাকতাম। আচ্ছা। তিনি আমাকে বললেন, আমার মাকে বললো যে দেখ এখন তো তুই সুস্থ কিছুটা, তোর ছেলে একটু বড় হয়েছে, তোর ছেলেরে স্কুলে ভর্তি করে দে। আচ্ছা। পরে আমার মা বললো যে আমি তো এটি বুঝি না, তাই আপনি যেমনি ভালো এইভাবে করেন, ভর্তি করে দেন। আমার নানি মাকে নিয়ে আর কি স্কুলে আমাকে ভর্তি করে দেয়। আচ্ছা। কিন্তু ওইখানে বেশি দিন পড়তে পারি না, কারণ ছোট ছিলাম, বয়সও কম। পরে ওইখান থেকে পড়ালেখা অল্প একটু করে পরে বাদ দিয়ে দিই। আচ্ছা। পরে আবার ফির মার সাথে গ্রামে ঘোরাঘুরি, আবার আমাকে নিয়ে ভিক্ষাবৃত্তি করতেন। এমন সময় অনেকে আমার মাকে বলতো, এই পাগল্লি, তোর তো চলতে কষ্ট হয়, তুই কর, তোর পোলারে আমার কাছে দিয়ে দে। আচ্ছা। আমরা তোর কিছু টাকা দেই, তুই টাকাগুলো নিয়ে চলে যা, আর তোর পোলার আমার কাছে দিয়ে দে, আমরা বাইলে ডেলে মানুষ করুম, বড় করে দেবো। আচ্ছা। আমার মা কয় না, আমার পোলা আমি তোকে দিব কিসের জন্য। এইভাবে করে আর কি যখন একটু বড় হই, আর একটু বড় হই যখন কিনা পড়ার বয়স হয়, তখন আমার মা ফির আবার স্কুলে ভর্তি করে দেন। আচ্ছা। এই ভর্তি করে দেওয়ার সময় আমাকে স্কুলে পোলাবান তখন থেকে আর কি হাসাহাসি করতো। মানে আপনাকে দেখে হাসাহাসি করতো? হ্যাঁ, আমাকে দেখে হাসাহাসি করতো। বলতো যে কলসি পাগলির ছেলে আসছে স্কুলে, ওই দেখ পাগলির বলা হয়েছে, পাগলি বলা, এরকম ভাবে আর কি আমাকে নিয়ে টিটকারি করতো। অনেকে মারধর করতো, আমার চেয়ে বড় যারা ছোটরাও আমাকে বিভিন্ন দিক দিয়ে অত্যাচার করতো। তখন আমি অতটা বুঝতাম না যে আসলে আমার সাথে ওরা এরকম করে কিসের জন্য। পরে আমি এই ব্যাপারটা আর কি আমার নানিরে জানাই। কয়, খেপাইলে তুই খেপবি কিসের জন্য, ওরা তো তোর খেপাইবই। আমি কই, কিসের জন্য আমার খেপাইবো? কয়, তোর খেপাইবো কারণ তোর মায় তো পাগল, তুই পাগলের বলা, আর তোর বাবা তো নাই। আমি কই, আমার বাবা নাই, আমার বাবা কোথায়, আমার বাবা কে? পরে এরকম ভাবে যখন আমার নানি আমার কিছুই বলে না তখন। পরে 2-3 দিন এইভাবে বলার পর আমার মা আমার দেখাই দিতেছে, কয় ওই যা তোর আব্বাই যায়। এরকম ভাবে এলাকার লোকজন আরো দেখাই দিতেন। আমার মা যেভাবে বলছে মানুষের কাছে, সবাই বলতো যে ওইটা তোর বাবা। মানে ফার্স্ট টাইম যখন আপনি দেখলেন ওই যে তোর বাবা যায়, তো ওই লোকটাকে আপনি আগে তো বাবা হিসেবে চিনতেন না, ওটা কি প্রথম দেখলেন নাকি তার আগে থেকেও দেখতেন? না, ওনার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি ছিল, কিন্তু কখনো আর কি আমাকে কেউ বলে নাই যে এটা তোর বাবা। আচ্ছা। কিন্তু যখন আর কি একটু জ্ঞান হয়েছে, আমি যখন জানতে চাই আমার নানির কাছে, আমার মার কাছে, তখন আর কি তারা দেখায় যে এটা তোর বাবার বাড়ি, এটা তোর দাদা। পরে এভাবে চলতে থাকে অনেকদিন। একদিন আমি নদীতে গোসল করতে গেছি। গোসল করার সময় আমার পাশে কিছু মহিলা ছিল আর কি, খালা টালা ডাকতাম, তারা আর কি কইতেছে যে তোর বাবা তো মাছ মারতেছে, তোর বাবাকে যে বল যে তোর বাবার কোলাটাও তো রাখা বরস, যেটা মাছ রাখে ওটা তোর কাছে রাখ। আমি কই না, আমার মারবো। কয় না, কিছু কইব না, আমরা এখানে আসি না। আমি শুনুন মনে আমার আব্বার যে কইতেছে, আব্বা তা আপনার এইটা আমারে দেন, কোলাটা আমার দেন, আমি এটা আমার কাছে রাখি, আপনি মাছ মারেন। আচ্ছা। এই কথা বলার পর আমার উপর এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে আমাকে, হ্যাঁ আমার ওই বাবা আর কি, আমাকে 2টা হাত এই সামনে দিয়ে এইভাবে বাঁধছে, হাত বাঁধছে, পা বাঁধছে, বাঁধার পর নদীর পার যে কোর্সা থাকে, ওই কোর্সা দিয়ে আমাকে প্রচুর আঘাত করতেছে আর কি, মারতেছে। আচ্ছা, তো যে লোকগুলো আপনাকে বললো যাওয়ার জন্য, সে লোকগুলো কি করলো তখন? তারা তো ওইখান থেকে বলতেছে যে ভাই মারিস না রে, দিলু মারিস না, কিন্তু নাম কি ছিল? দিলু? জি, দেলোয়ার। দেলোয়ার। আচ্ছা। কিন্তু তারা কেউ আইগেতে সাহস পাইতেছে না, আমার বাবার ভয় আর কি। ওই 2-3 জন মহিলা তো, কারণ আমার বাবার কাছে আসলে হয়তোবা তাদেরও মারতে পারে, এই ভয় নাকি জানি না আর কি, তারা আর কি আইগেতেছে না, কিন্তু দূর থেকে বলতেছে জোরে মারিস না। আচ্ছা। কিন্তু কোর্সাদের বাড়ি, তারপর লাত্তি থাপুর এভাবেই করতে করতে এক পর্যায়ে আর কি আমার শরীর ভার হয়ে আর কি, আমার পরে আর কোনো কিছু মনে নেই। পরে জানতে পারি যে আমার নানি আমার কইতেছে একটু জ্ঞান যখন ফিরছে, যে কি ব্যাপার, তুই ওই শয়তানটারে আব্বা কয়ে ডাক দিবা গেছিস কিসের জন্য? এটা আপনার নানি বলছে? আমার নানি, মানে যারা আপনাকে আশ্রয় দিয়েছে সেই নানি? হ্যাঁ হ্যাঁ। তারপর পরে আমার কইতাছে, কয় তুই ওরে শয়তানটারে আব্বা কয়ে ডাকছিস কে, তোর যদি মাইরে ফেলাইতো? পরে আমি কি জানি আমার মারবো? আমি তো ওই মহিলারা বলতেছে তোর বাবা বাবা বলে ডাক, আমি আমার বাবারে বাবা বলে ডাকলে দোষ কিসের?
আমার বাবা আমরা মারলো কিসের জন্য। আচ্ছা, পরে আমার নানি কইতেছে গোয়ারা গাধা, তোর বাবা হইলে কি হবো, কিন্তু তোর বাবা তোরে ছেলে হিসেবে মানে নেয় না। এই যে এতদিন বড় হয়েছ, এক জায়গায় দেখা হয়, কোনোদিন তোরে ডাক দিছে? আমি কই না। অন্য মানুষ তোকে ডাকে না? আমি কই অন্য সবাই তো বড় মানুষ আমার আদর করে ডাক পারে কুলে নেয়, কিন্তু উনি তো ডাকে না। কিছু মিস্টেরিয়াস ব্যাপার যুক্ত হয়েছে এখানে প্রিয় শ্রোতা। একটা হচ্ছে ওর মা পাগলি, ওর কথা মতো, এবং আরেকটা যেটা হচ্ছে যে যাকেও বাবা বলছে সে মানছে না। আরেকটা হচ্ছে যে ওর মা মানে যেই বাড়িতে আশ্রিতা সেই বাড়ির লোকজন কিন্তু ওনাদের ব্লাড কানেক্টেড কেউ না। তো সব কিছু মিলিয়ে আসলে এটা কেমন বাবা, এই একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে ওর জন্ম পরিচয় আসলেই বৈধ কিনা। সেই পরিচয়টা নিয়েও কিন্তু এক ধরনের কোশ্চেন তৈরি হচ্ছে। সো আমি শুধু একটা কথাই বলবো যে কোনো কিছু অ্যাজিউম না করে আপনারা মূলত শুনতে থাকুন গল্পটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ বলুন। তারপরে আমাকে বলে যে ও তোর বাবা, কিন্তু তোর বাবা ভালো না। আচ্ছা, ভালো না? আচ্ছা, জি, তোর বাবা অন্য সব বাবার মতো না, তোর বাবা খুব খারাপ, তুই কাছে গেলে তোর মাইরা ফেলাইব, তুই কোনো সময় তোর বাবার কাছে যাবি না, ওর আশেপাশেও যাবি না, যদি কিছু খাইতে দেয় তুই খাইস না। এরকম ভাবে আমার নানি আমার মা আর কি মুরব্বীরা আমার বোঝায়। আচ্ছা, ঠিক আছে। পরে আমি ওই রকম ভাবেই চলে। আমার বাবারা দেখলে সবসময় ভয় পেতাম, দূরে যেতাম। আমার নানির কথা যদি আমাকে মারে সত্যি সত্যি, এই ভয় আমি আর কি দূরে দূরে থাকতাম। তো এইভাবে কিছুদিন যেতে থাকে। একদিন হঠাৎ করে এলাকার লোকজন যখন আরো বেশি করে জানতে পারে যে আমি এরকম ওনার সন্তান, ঠিক আছে, আমার মা যখন আরো বলতে থাকে মানুষকে সুস্থ হওয়ার পর যে কাশিমের বাবার নাম দেলোয়ার, এরকম বলার পর আমার বাবা আরো ক্ষিপ্ত হয়ে যান, আমাদেরকে আরো অনেক অত্যাচার বাড়িয়ে দেয়। একদিন আমরা ঘুমাই রয়েছি ঘরের ভিতর, পরে আমাদের ঘরে আগুন ধরাই দিচ্ছে। আগুন ধরাই দেওয়ার পর পুরো ঘরের আগুন তো জ্বলতেছে, এই আমার শার্ট পর্যন্ত আগুন লেগে গেছে। পরে আমার মা একটা সালা ছিল পাশেই, ওই মাথার পাশে, পরে সালার কলসির পানি ডাইলে সালা বীজ আমার গায়ের উপর দিয়ে আমার ওই খড়ির বেড়া ছিল, তো আমাকে একবারে ওই খড়ির বেড়া ভেঙে আর কি বাইরে যে গেছে। পরে আমি তো তখন ঘুমেছিলাম, বলতে পারি না, কিন্তু ঘরে আগুন ধরছে, আমার মাঝে বাইরে নিয়ে গেছে, এতটুকু বলতে পারি। তারপর ঘুমাই গেছি। তারপরের দিন সকালে আমার নানির কাছে আর কি এলাকার মানুষজনের কাছে বলতেছে আমার মা, এরকম কালকে ঘরে আগুন লাগার পর বাইরে হয়েছি, বাইরে ওর অনেকক্ষণ পর দেলোয়ার আইসা কইতাছে যে তুই এইখান থেকে ভালো মতো চলে যাবি, নাহলে তোর পোলারে মাইরে ফেলামো, তোরও মাইরে ফেলামো। এখন আমি কি করুম তোমরা কও। পরে ওই এলাকার মানুষ কয় ঠিক আছে, এরকম ভাবে জনই করতেছে। তো আমুদ আলী ছিল আমার দাদার চাচতো ভাই আর কি, আমার এলাকারই। পরে তিনি কয় যে এরকম ভাবে একটা পাগলের উপর নির্যাতন করব, আমি থাকতে এটা হইতে দেবো না। পরে তিনি আর কি গ্রাম্য সালিশ একটা বিচার ডাকলেন। বিচারে আর কি বলতেছে যে কাশিম তো তোর ছেলে, এখন এই যে সকিনা তো তোর স্ত্রী হয়, তাহলে আর কি বিচারের এক পর্যায়ে আর কি আমার এতটুকু মনে আছে, এগুলো আলোচনা করতেছে যে তোর ছেলের তুই তাহলে মাইনে নে, তোকে বাড়ি নিয়ে বিয়ে কর কাশিম মারে। তোর বাবা বলতেছে যে অসম্ভব, আমি কোনোদিনও ওরে বিয়ে করুম না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনার এর আগে আমার উপর মিথ্যা অভিযোগ আনছেন, এখন আনছেন, আমি এটা কিছুতেই মাইনে নেব না। পরে এইভাবে বলার পর পরে আমার মাকে ওইখান থেকে আর কি সরাই নিয়ে যায়। আমার বাবা আর কি ওইখানে আমার মারধর করার চেষ্টা করে যে ওর জন্য আমার এলাকায় মান সম্মান কিচ্ছু থাকবো না, এর সর আমি আর রাখবি না, ওর আমি এক্ষুনি মেরে ফেলাম। আচ্ছা, তো একটু থামাচ্ছি আপনাকে। আপনার মার দিকের কোনো আত্মীয় স্বজন ওই গ্রামে ছিল না? না না, আমার মার কোথা থেকে এসেছিল আপনার মা? আমার মার জন্মস্থান হচ্ছে ভারতে মূলত। আচ্ছা, গল্পটা কি? আমি এখানে একটু পজ দিয়ে পিছনে যেতে চাই, আপনার মার গল্পটা একটু জানতে চাই, যে কিভাবে আপনি কি শুনেছেন, কার কাছ থেকে শুনেছেন, আপনার মা আসলো কিভাবে এই গ্রামে? আসলে আমি এই বিষয়টা আমার মার কাছে জানতে পারি যখন তিনি একটু সুস্থ হন। তিনি আর কি বলছেন তার জন্মস্থান ভারতের আসাম রাজ্যে উত্তর লক্ষিমপুর জেলা আর কি বাংতি গ্রাম। আচ্ছা, ওই গ্রামে তার হলাম জন্মস্থান। ওকে। সেখানে বাবার নাম কি? আমার নানার নাম আমার নানার নাম ছিল নূর হোসেন। নূর হোসেন, জি। আচ্ছা, নানির নাম? আমার নানির নাম ছিল জমেলা খাতুন। জমেলা খাতুন, আচ্ছা। নূর হোসেন এবং জমেলা খাতুন কি করতো নূর হোসেন? এই মনে করেন যে অনেক জায়গা জোগা ছিল, তো কৃষি কাজকর্ম করতেন। আর আমার মামা ছিল, বড় মামা, নাম আব্দুল মজিদ, তিনি আর কি ওই কৃষি কাজগুলো দেখাশোনা করতেন। আচ্ছা। পরে আমার মা একদিন ওই ক্ষেতের ছোট, যখন একবারে অল্প বয়স 10 বছরের মতো হবে, আমার কি ক্ষেতের হাতেল আছে যে হাতেলে বসে মাটি দিয়ে আমার মা আর আমার খালা
দুজন ছোট খেলা করতেছে। আচ্ছা। আমার মামা ওই হাতাল কোদাল দিয়ে কাটতেছে। আচ্ছা। তখন আমার মাকে বলতেছে, এই সকিনা সইরা যাও এখান থেকে, যে কোদালে খুব লাগবে আর কি, দূর থেকে বলতেছে। আমার মা এক পর্যায়ে কি একটার জন্য জানি মাথার ওইদিকে এগিয়ে দিচ্ছিল, কি আনতে যায় কোদালের দিকে, তখন হঠাৎ করে আমার মার মাথায় একটা খুব লাগে। খুব লাগার পর প্রচুর রক্তক্ষরণ হওয়া দেখে আমার মামা আর কি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ওই কোদালটা টান দিয়ে উঠাইয়া আর কি কোনাটা গাইরে গেছিল, পরে কোদালটা টান দিয়ে উঠাইয়া ওইখানে ফালে আমার মামা পালায় যায়। ভয় পেয়ে যায় যে আইরে কি এটা কি করলাম। পরে আমার খালা, যে আমার মার বড়, তারা বড় 13-14 বছর, আমার মার সে 4 বছরের বড় সে। পরে উনি করে কি মাটি দিয়া, পোলাপান মানুষ তো, মাটি দিয়ে আর কি আমার মার মাথায় শুধু ওই রক্তটা বন্ধ করার চেষ্টা করে। আচ্ছা। রক্তটা বন্ধ করার চেষ্টা করে। পরে আরো মানুষজন আসে, যখন জানতে পারে তখন মাকে চিকিৎসাপাতি করে, কিছুটা সুস্থ হয়। এইটুক সময়ের মধ্যে আমার মার বড় বোন ছিল একজন, তার নাম হচ্ছে আপনার কি একটা নাম যেন আমার সঠিক খেয়াল নাই। আচ্ছা। আইমন খালা। আইমন। সে একটা ছেলেকে খুব পছন্দ করে আর কি, ওই ভারতেরই একটা ছেলেকে খুব পছন্দ করে, কিন্তু ছেলেটা থাকে বাংলাদেশে। আচ্ছা। পরে ওই ছেলেটাকে পছন্দ করার কারণে আমার খালা পালিয়ে যায়, সে ছেলেকে বিয়ে করে। আচ্ছা, মানে আপনার মার বড় বোন? আমার মার বড় তো জাইমন খালা, তার বড় হলাম আইমন খালা। আচ্ছা। ওই বড় খালা একবারে ওনাকে নিয়ে পালিয়ে যায়, বিয়ে করে বাংলাদেশে চলে যায়। কোনো বেড়া ছিল না ইন্ডিয়ার ভারতে। পরে আমার মা তার কাছে ছিল, তারা আলোচনা করতেছে যে আমার নানি আমার নানাকে বলতেছে যে তে এখন কি করবা, আমার মেয়ের ছাড়া আমি থাকতে পারবো না, আমার মেয়ের কাছে আমাকে নিয়ে চলো, আমার মেয়ের কাছে আমি যাব। তখন আমার নানাই বলতেছে যে এখান থেকে যদি চলে যাই তাহলে আমাদের এই জায়গা জমি আছে সবকিছু এখানে রেখে যেতে হবে, তো এগুলা বিক্রি করে দেই। পরে আমার নানা তার বাবার কাছে যে বলতেছে যে তাহলে ই করেন, তোরা যদি বাংলাদেশে যাস তাহলে 1 ফুটা জমিও পাবি না, এইভাবে তোকে যেতে হবে। আচ্ছা। পরে আমার নানা ওই সবকিছু রাইখে, ওই আমার নানির কথা শুনে সবকিছু রাইখে আর কি, আমার মা আর মামা ছিল যে বড় মামা মজিদ মামাকে নিয়ে, তারপর জাইমন খালাকে নিয়ে, আমার মাকে নিয়ে, আর ছোট মামা ছিল যে আমার মার ছোট, তার নাম ছিল আব্দুল হামিদ, তাদেরকে নিয়ে বাংলাদেশে সুনামগঞ্জ চলে আসে। আচ্ছা। বা ইন্ডিয়া থেকে যারা আসতো তাকে নাকি রিফিউজি বলতো, ওই বস্তির মতো ছিল, ওইখানে থাকতো। তখন আমার নানির গলায় কানে আমার মার আর কি যত গয়নাগাটি ছিল আর কি, পরনে যা ছিল ওগুলো সব আমার নানায় বিক্রি করে একটু জমি কিনে অল্প একটু আর কি থাকার মতো, জানি সবাই মিলে যেন থাকতে পারে, পরে আর কি আমার খালার কাছে থাকতে পারে। জায়গা জমি কেনার পর ওখানেই থাকে আমার মা। যখন একটু বড় হয় আমার মার ওখানে বিয়ে হয়েছিল আর কি, বিয়ে দেয় তারা, কিন্তু ওই যে বালিটা দেওয়ার কারণে মাঝে মধ্যে সম্ভবত ইনফেকশন হইতো, ওই মাথায় খুব লাগার পর থেকে আমার মার একটু পাগলামি শুরু হয়। আচ্ছা। পরে ওখানে এলাকার একজন নাম হচ্ছে তার আব্দুল আহাদ, তার সাথে বিয়ে হয়। বিয়ের পর ওখানে ঘর সংসার করে, পরিশ্রম করে। আমার 2টা ভাই হয় কি করে, হাসান আর হোসেন। আর ছোট ভাই নাম আরেকটা ভাই হয়ে পরে সংসার 4-5 বছর করার পর আরেকটা ভাই হয়, তার নাম রাখা হলাম আরশ আলী নামে, আমার সঠিক আর কি ভালো মতো খেয়াল নাই। পরে ওই ভাইরে রাইখা মানসিক ভারসাম্যহীন যখন আবার পাগল হয়ে যায়, তখন আমার ওই আব্দুল আহাদ যে আর কি হাসান হোসেন আর কি আমার আম্মুর উপর, তার আর কি করে যে পাগলদের তো সংসার করা যাবে না, এ না বুঝবে কোনো কিছু, এরে ওর বাবার বাড়ি পাঠিয়ে দিই। পরে আমার বাবা আর কি উনি আমার মাকে আবার আমার মামার বাড়ি রিটার্ন পাঠিয়ে দেয়, যে তোমাদের বোন তুমি নিয়ে যাও, এরকম পাগল ছাগল দিয়ে আমি সংসার করাইতে পারব না। পরে শেষে আমার মামারা চিন্তা করে যে আসলে তেনে বোনটাই অবস্থা, তাহলে আমরা একটু চিকিৎসাপাতি করে দেখি, চেষ্টা করি সুস্থ হয় কিনা। আচ্ছা। এই চিকিৎসার জন্য আমার মাকে নিয়ে যায়, কোথাও পায় না। পরে আমার মা কোথায় ছিল এটা আমার মা সঠিক বলতে পারে না, যে আসলে কোথায় আসছে, তো মানিকগঞ্জ আসছে পর না, ওইখান থেকে প্রায় মনে হয় কিছুদিন ঘোরাঘুরি উপর আবার মানিকগঞ্জ চলে আসে। আমি এটা আবার জানতে পারি কিভাবে যে মানিকগঞ্জ আসে, আমার মামা বলছে যে আমার মা হারিয়েছে 28 বছর। মামার সঙ্গে দেখা হয়েছে আপনার? তার মানে স্টোরি যখন সামনের দিকে যাবে আরো কিছু সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সো আমরা যেখানটাই ছিলাম, একটা হচ্ছে যে সালিশ বসলো
দেলোয়ার সাহেবকে বলা হচ্ছে যে মেনে নেবার জন্য, কিন্তু সে মেনে নিচ্ছে না এবং সে বলছে যে তার উপর একটা মিথ্যা কমপ্লেন করা হচ্ছে, একটা মিথ্যা দোষারোপ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে ওখান থেকে চলে যাওয়ার জন্য। আচ্ছা, তো এই অবস্থায় এরপরে আপনি কি করলেন? পরে ওই গ্রাম্য সালিশি তো ওখানে শেষ হয়ে যায়। আমার বাবা বলে যে আমার ছেলে নাম কিসের জন্য মেনে নেব। তো তখন কি উনি বিবাহিত ছিলেন? অন্য কোনো বউঠও ছিল ওনার ঘরে? না, তখন কোনো বউঠও ছিল না। আচ্ছা আচ্ছা, তারপর? পরে শেষে আমার মা ওই যখন দেখে যে আমার বাবার অত্যাচার দিন দিন বেড়ে যায়, আর ওই যে ঘরে আগুন লাগার পর জানায় যে এরকম দিলু আমার রাত্রে এসে বলতেছে তে ই কর, চলে যা। পরে বিচার হওয়ার পরে কিছু হয় না। পরে আমার মা ভয় আতঙ্কিত হইয়া পাশের গ্রাম নাম হচ্ছে ধল্লা, সেইখানে আমার মা একজনকে বোন বানাইছিল। আচ্ছা, তার না আর কি, তারে খালা, আমি খালা ডাকতাম। পরে ওই বাড়িতে চলে যাই আচ্ছা আমাকে নিয়ে। পরে যেখানে থাকলে আমার পোলার মেরে ফেলে, আমি এখানে থাকুম না, তা আমি ওই গ্রামে চলে যাই। পরে আমার মা যখন ওইখানে যায়, যাওয়ার পর জমশের ছিল আর কি ওনার, আমি খালু ডাকতাম, ওনার নাম ছিল জমশের। ওনাকে আমার বড় কাকা, নাম হচ্ছে মুসলিম মাস্টার, উনি আমাকে আমার খালুকে খুব প্রচুর চাপ দেয় যে আমাদের গ্রাম থেকে এই মহিলাটার খেদাই দিছি, খারাপ মহিলা, তুমি কেন এই মহিলাটাকে আশ্রয় দিলা। আর জমশের একটু দুর্বল প্রকৃতির লোক ছিল আর কি আর্থিক দিক থেকে, সেজন্য আর কি তার উপর আর চাপটা প্রয়োগ করতে সে সুযোগ পায়। প্রায় 2-1 দিন পরপরই বাড়িতে এসে চাপ দেয় যে এই পাগলিরে নামাও, তাহলে তোমার সাথে আমার ঝামেলা বেজে যাব। আমি এগুলা আর কি শুনি, কিন্তু কিছু বলতে পারি না আর কি। আমাকে দেখে দেখে বলে আমি দেয়ারে খেলা করতেছি, তখন আর কি আমার কাকা ওই আমার খালুকে এই কথাটা বলতেছে যে পাগলে পোলারে এলাকাতে খেদাও, তোমার জন্যও ভালো হইব, আমার জন্যও ভালো, এই কলঙ্কে নিরে এখানে রাখো না। পরে আমার খালু বলতেছে যে কলঙ্কটা তো বাজাইছে তোমার ভাই, তে তোমার ভাইরে এইটা স্বীকার করে নিতে বলো, সে যেন মাইনে নেয়, তাহলে তো আর কোনো কলঙ্ক থাকে না। এই পোলাটার দিকে তাকেও তো তোমরা মাইনে নিতে পারো। পরে সে কইতেছে যে অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব না। পরে আমার মারে ডাক দিয়েছে পাগলি দিকে। পরে আমার মা গেছে, কয়ে তুই টাকা পয়সা নিয়ে, তোর আমি কিছু টাকা পয়সা দিই, এই টাকা পয়সা নিয়ে তুই চলে যা, টাকা পয়সা নিয়ে তুই যেখান থেকে আইসোস সেখানে চলে যা। পরে আমার মা বলেন না, আমি কোথাও যাবো না, আপনার ভাই আমার সাথে এরকম করছে, তে আপনারা আমার পোলাটার মুখের দিকে তাকায় হইলেও তো বিচারটা পাওয়া দিতে পারেন। আমারে তো এই পোলাটার মাইনে নেন, আমারে নিতে হইব না। আমি জেনে খাই, আল্লাহ পাক জেনে রাখে, সেখানে থাকবো, সেখানে খামো, আমার নিয়ে চিন্তা করেন না। আপনি এই পোলাটার ভবিষ্যৎটা দেন। আর এলাকার লোকজন কয়, বলার পর আমার কাকা ক্ষিপ্ত হয়ে ফিরা ছিল বসা, যে ফিরাটার উপর বসছিল ওইটা দেওয়া আঘাত করে মাঝখান যে আঘাত করে আমার মাকে। আপনার চোখের সামনেই? হ্যাঁ, আমার চোখের সামনেই। আচ্ছা, আঘাত করার পর এমনি তো তার ব্রেনটা আগে থেকে ড্যামেজ, ওই যে আমার মামার কোদালের আঘাতে, ওই আঘাতটা খাওয়ার পর আমার মা পুনরায় আবার পাগল হয়ে যায় একবারে। ঠিক আছে, আমি যে ওই যে স্কুলে পড়তাম ক্লাস 1-এ, সেখানে আমার মা যখন পাগল হয়ে যায়, আমার মাকে কি খাইতে দেয়, আমাকে কি খাইতে দেয়। জমশি বাসায় ছিলাম, আমার খালু ডাকতাম, তারাও আর্থিক দিক দিয়ে দুর্বল। তখন মা আর গ্রামে ওরকম ভাবে ঘুরতে পারে না। দেখা গেছে গ্রামে গেলে কেউ চাউল দিলে, চাউল বিড়ি খায় মানুষের ফালাই দিত, যে শেষের অংশটা থাকতো ওগুলা সহ চাউলের সাথে মিশে আর কি, পলিথিন আবর্জনা যা ছিল সব আর কি একসাথে জড়ো করে নিয়ে আসতো আর কি। আমার খালা যে ওগুলো একটু রান্না বাড়া করে দেবো এই উপায় ছিল না। কিন্তু আমার মা তো আর জ্ঞান নেই, সে তো বোঝে না। পরে শেষে মা ভাত রান্না করতো, ভাতের মধ্যে মাছ একসাথে আর কি জাল করতো আর কি, কোনো দিকে স্বাভাবিক না। পরে এভাবে আমার মাও কষ্ট করে, আমিও কষ্ট করি। তখন আমারে বালির ট্যাগ, আমাদের পাশে একটা বাজার। আপনি কি ওই সময়টাতে এগুলো বুঝতেন? আপনি তো অনেক ছোট, ক্লাস 1-এ পড়েন, যে মা এরকম করতেছে, ভুলভাল করতেছে, এগুলো আমাকে মেনে নিতে হবে। 5-7 বয়স। হ্যাঁ, 5-7 বছর খুবই ছোট বয়স, খুব বেশি কিছু বয়স না। বাচ্চাদের অনেক ধরনের শখ থাকে, বাচ্চারা অনেক জেদি হয়, বাচ্চারা অনেক দুষ্টু হয়, এবং তাদের এই সব বুঝগান থাকে না, তার মা কি করছে না করছে তার ঠিক মতো পেলেই হলো। বাচ্চারা এরকমই হয়। আমার নিজেরও একটা মেয়ে আছে, আমি জানি। তো ওই বিষয়গুলো কি মাথায় আসতো ওই সময়টাতে দেখে দেখে, যে আমার মা তো এরকম পারে না, সুতরাং আমাকে একটু মানিয়ে নিতে হবে? আসলে আল্লাহ পাকই আমাকে, জানি না, আমি অনেক ছোটবেলার কথাটা আমার কিছুটা হলেও মনে আছে আর কি। আমি যতটুকু জানি এটা আমি ততটুকু বলতেছি। আসলে
আমার একবারে ছোটবেলা থেকে আর কি ক্লাস 1-এ পড়ি আর কি, ব্রাকে পড়ি, এটাও আমার সঠিক খেয়াল নেই, একবারে 100% শিওর দাম বলতে পারবো না যে আসলে আমি ওই ক্লাসেই পড়ি, ঠিক আছে। কিন্তু আমি তখন স্কুলে পড়ি। আচ্ছা আচ্ছা, আমি স্কুলে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে আমি তখন ক্লাস। তো মা যেভাবে রান্না করতো, ভাতের মধ্যে মাছ দিয়ে দিত, এটা করতো ওটা করতো, এগুলো আপনি খেতেন? এগুলো আপনি কি করতেন? না, আমি তো খেতে পারতাম না। আমি ওই থাল নিয়ে যাইতাম মানুষের বাড়ি। ও, আপনিও যেতেন মার সঙ্গে নাকি? না, আমার মা তো বাড়িতেই থাকতো, মা তো আর ওই করতে পারতো না। তো আপনি কি করতেন? আমি যে প্লেট নিয়ে পাশের বাড়িতে যাইতাম, বা সে যে বলতাম চাচি করে ভাত দেন খামু, এগুলো আর কি। আমি পরে পেটের জ্বালা কি করবো, মানে যে বাড়ি থেকে তারাও তো ওর আর্থিক দিক দিয়ে দুর্বল, ওই আইনে ভাত খেতাম। আচ্ছা, পরে খাইতাম, পরে আবার মায়েরও আইনে দিতাম। দুইভাবে দেখা গেছে 1 দিন 2 দিন, কিন্তু প্রত্যেক দিন একবারই গেলে তারা তো আর খাইতে দেয় না। পরে একদিন আমি বালির টেক গেছি হাটে, আমাকে পাশে একটা হাট হয়, বালির টেকের হাট, সেই হাটে যাইয়া দেখি সিঙ্গারা বানাইতেছে। তখন ওই সিঙ্গারা যে দোকানদার, সে আমাকে চিনছে। আমার মার সাথে, আমার মা হাটে বাজার নিয়ে যেত আমার সাথে করে, পরে ডাকতেছে, এই এদিকে আয়। আমি গেছি, যাও কাম করবি আমার দোকানে? আপনাকে বলতেছে, আমারও বলতেছে কাম করবি, কাম করলে তাছাড়া যে প্লেট গুলো নিয়ে যা। আমি কই কাজ করুম, তে আমার কি দিবেন, খাইবার দিবেন না? কয়ে তোর যা মন সে তুই খাবি, আর তুই খালি আমি যা কমু, এই যে প্লেট মাছের সিঙ্গারা পুরি এগুলো দিবি, আর আমার সাথে কাজ করবি, তোর খাওয়াও দিমু, তারপর তোর মার জন্য মাসে যা পারে ওইটা আমি দিমু। এরকমভাবে বললে আর কি আমার হোটেলে রেখে দেয়। পরে ওইখানে থাইকে অনেকদিন কাজ করি। কাজ করার সময় আমার মার কথা খুব মনে পড়ে। আপনি মাকে ছাড়াই ছিলেন ওখানে? হ্যাঁ, মার ছাড়া। মা কই ছিল? মা ওই জমশিবার ছিল আর কি, 2-3 কিলো ছিল, দূরে ছিল। তো আপনার চিন্তা হতো না যে মা খাচ্ছে কিনা, মাকে কেউ খাবার দিচ্ছে কিনা? হ্যাঁ, চিন্তা হলো ওই যে আমি তো জানি যে আমি যে খালা আছে, খালা ওনারা মাকে দেখে রাখবেন। কিন্তু আমার মা তো ভারসাম্য, আমি জানি যে আমার মা জঙ্গল আবর্জনা এর মধ্যেই থাকবে। আমার তো এখন জানার পর কিছু করার নাই না, আমারও তো পেটে ক্ষুধা লাগে, খাইতে হবে। দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি। প্রিয় শ্রোতা, আজকের এই জীবন গল্প আমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে, বাট আমাদেরকে সামনে যেতে হবে, অনেক দূর যেতে হবে, এবং যা ঘটেছে জীবনে তাই হয়তো এখানেও বলবে। সুতরাং আমি সবসময় বলি যে জীবন যে নাটকের চেয়ে নাটকীয়, সিনেমাটিক লাইফ যে আসলে না, লাইফ সিনেমার চেয়েও যে বড়, সেটাকে মাথায় রেখে আপনারা গল্পটা শুনবেন। ক্ষুধার কাছে পৃথিবীর সমস্ত কিছু অসহায়। একটা মানুষকে কাবু করা যায় শুধু তার ক্ষুধা দিয়ে। এই জন্য একটা কথাই আছে যে 1 প্লেট ভাত দিয়ে, একজন ক্ষুধার্ত মানুষকে 1 প্লেট ভাত দিয়ে তার পুরো জীবনটাই ছিনিয়ে নেওয়া যায় তার কাছ থেকে। হ্যাঁ, সো এইরকম একটা অসহায় অবস্থায় ওর মা এবং ছেলে, আর ওদের কাছে খাবারটাই বড়, কারণ ওই কমিউনিটি সেন্সটা কিন্তু ওদের মধ্যে নেই। আপনি আমার জায়গা থেকে চিন্তা করলে হবে না, ওরা ওই পরিবেশে বড়ই হয় নাই। হ্যাঁ, একটু যদি জানতে চাই যে মাকে রাখা হতো কোথায়, বা রাতের বেলা ঘুমোতো কোথায়? ঘুমাইতো ওই যে রান্নাঘর ছিল, তাদের থাকার ঘর ছিল একটা, তার আবার 2টা ছেলে ছিল, ওই তারা 2টা রুম করে আর কি, একটা তারা থাকতো, একটা তার ছেলেরা। রান্নাঘর ছিল, ওই রান্নাঘরের এক পাশে আর কি আমার মাকে সহ আর কি আমাদের একটা মা আর কি সালা আর কি খেতা কাপড় পুরানো ছিল, এলাকার লোকজন দিচ্ছে, ওগুলো বেশি আমরা ওইখানেই থাকতাম। আচ্ছা, আর কি আমাদের কোনো ঘর টর ছিল না, জায়গা জমি নাই। আচ্ছা, ওই রান্নাঘরে থাকতাম, মা ওইখানেই থাকতো। পরে মার কথা খুব খারাপ লাগে। পরে আর কি এরকম ভাবে কাজ করার পর আমি তার দিন তো গুনতে পারি না যে মাস কত দিন, এটা আমি বুঝি না, অনেকদিন পার হয়ে যায়। মার কথা খুবই খারাপ লাগে যে আমি মাকে দেখতে যাব। পরে আমার মার জন্য রুটি, হোটেলে যে কাজ করতাম, রুটি সিঙ্গারা এগুলো নিয়ে আমার মার জন্য আমি বাড়িতে যাই। দেখি যে আমার মা আর কি এরকম শুকাই গেছে, একবারে মাথা জট হইয়া একবারে ভরে গেছে মাথায় জটে, আর এরকম শুকাই গেছে আর কি। আবার আর কি শুধু ডাকতেছে, বাবু তুই কই গেছিস, তুই চলে আয়, এরকম ভাবে আর কি আমাকে ডাকতেছে। আমি আর কি ঘরের পিছন দিকে আর কি আসতেছি, আমি এই ডাকটা শুনতে পাই। কিন্তু একটা সময় আমি মার কাছে যাই, দেখি আমার মা এই অবস্থা, কাপড়ের অবস্থা ভালো না, শরীরে প্রচুর ময়লা জমে গেছে, আর এরকম ভাবে মার শুয়ে রয়েছে। আমি তখন ভাবি যে আমি কিসের জন্য কাজ করতে গেলাম, আমার মা এত কষ্ট করতেছে, আমি আর কাজ কাম করবো না। কিন্তু দেখা গেছে যে
কাজ না করলে তখন খাবার পাই না। পরে আমার মাকে নিয়ে আমি রুটিগুলা খাইবে দিই। মা আমার দেখি হাতের নখগুলো বড় হয়ে গেছে, আমার মাথায় হাত দিচ্ছে যখন তখন দেখি যে হাতের নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আমার কইতেছে তুই আইসস, চিনতে পারছে আপনাকে? আমার চিনতে পারছে। আমার কথা আর কি, এমনি মানুষকে খেয়ে পাইলে আমার মা তাদের মারধর করতো, হাতের কাছে কোনো কিছু পাইলে সেটা ফেঁকে দিত। কিন্তু আমি যখন যাইতাম আমার দেখলাম আমার মা শান্ত হয়ে যেত, তখন কাউরে কিচ্ছু বলতো না। আচ্ছা আচ্ছা। পরে আমি গেছি পর আমার বুকে জড়ে ধরে কি কান্না শুরু করে দিছে, তুই আবার স্যার কই গেছিলি, আমার স্যার কোন আনে যাইস না, তুই তোর স্যার আমি বাসুম না, তুই থাক, তোর আমি রাত্রে আম পেরে এনে খাওয়াম। পরে শুয়ে রয়েছি সেদিন, এভাবেই করে চলে যায়। পরে রাত্রে ঘুমাই রয়েছি, বলতে পারি না। সকালে দেখি কি অনেকগুলা আম আর কি না বিছানায় তোলা আর কি সালা পাতা পুঁতে ঢাইকে রাখছে। তখন আমি করি যে আম কোন থেকে আনলো, আর এগুলা যদি মানুষে জানে যে আমার মা পাগল মানুষ চুরি করে নিয়ে আসছে এরকম ভাবে যদি করে তাহলে তো সমস্যা হয়ে যাবো। পরে আমি আমগুলা নিয়ে তাহলে আমার নানি করে দিয়ে আসি গে, এইগুলো এখানে রাখুম না। পোলাবন মানুষ ছিলাম তো আর কি, সকল যে নানির বাড়ি অনেকদিন ধরে যাই না, আমি এগুলা নিয়ে যাই। পরে যাওয়ার পথে হঠাৎ করে কি আমার একটা ওই পলিথিনে নিতেছিলাম তো ওই ছুঁইটা পড়ে যায় আর কি, একটা আম পড়ে যায়, একটা আম না আর কি কয়েকটা আমি পড়ে যায়। ওইটা উঠেতে যায়, সবগুলাই ছিঁড়া যায় তো সবগুলো পড়ে যায়। আর তোর মাই চুরি করলো, তুই আমনে কই যাস, রাইট, এরকম ভাবে করে পরে আমাকে ধরে রাখে। পরে যার কাছে রাম সে আইসা আমাকে নিয়ে বাড়ি নিয়ে যায়, তাদের বাড়ি নিয়ে যায়। আমাকে হাত দুইটা একটা লিচু গাছ আছে তাদের বাড়িতে, আমাকে হাত পিছনে নিয়ে বাঁধার পর কয় আর কি আমাকে এত বড় একটা লাঠি মোটা খাইটা বলে আর কি, ওই খাইটাতে আমার মারতেছে আর বলতেছে যে আর কত গেলাম তুই চুরি করছস, কবে থেকে চুরি করস, আর চুরি করছস কিসের জন্য, এগুলো বলে আমার মারতেছে। আমি প্রচুর কান্না করতেছি আর বলতেছি যে না আমি চুরি করি নাই, কারণ আমার একটাই ছিল যে আমি যেটা করি নাই সেটা আমাকে যদি শতও মারে আমি মিথ্যাটা কখনোই বলতে পারি না। পরে আমার এটা শুনে পরে আমার মা চলে আসছে। পরে আমার মা যখন নিজের মুখে বলছে যে না ও চুরি কর নাই, আমি আপনার কাছ থেকে ছিঁড়ছিলাম রাত্রে, আমি নিয়েছি, ও নেয় নাই, ঠিক আছে। তখন হঠাৎ করে তার মধ্যে একটা শারীরিক পরিবর্তন আমি দেখতে পারি। ওই আমের মালিক না আমার মার। আচ্ছা। যখন মা এই কথাগুলো বলতেছে মনে হয় যেন একবার সুস্থ আবার সুস্থ হয়েছে আর কি, এরকমটা মনে হইতেছে। আচ্ছা আচ্ছা। পরে দেখি হঠাৎ করে আমি খেয়াল করছি আমার হাত পা বাঁধা অবস্থায়, দেখি আমার মার কাপড় ভিজা আর হাতের নখগুলা নাই। আমি দেখে কি হয়ে যায় যে মনে হয় আমার খালায় করছে, হাতের নখ কাইটা দিছে, গোসল করে দিছে। পরে শেষে আমার খালু আইসা ওই আম গাছের মালিকরে বোঝায় যে দেন পোলাবন মানুষ যে ভুল করলে করছে, মানে দেন আপনি ছাইড়ে দেন ওরে, ও আর এরকম করবো না করে আমার বাড়ি নিয়ে আসে। রোজার ঠিক 3 দিন আগে, আচ্ছা, রোজার ঈদ পড়বে তার আগেই। তখন আমার মা যে আর কি গোসল করে না কোনোদিন গোসল করে না, তাকে জোর করে গোসল করানো যায় না, পানি দিকে ভয় পায় আর কি, গোসল করতেছে না, কয় টাল ধরবো, শীত করবো, এরকম ভয় আর কি গোসল করে না। মাথা ভরা জট, মাথা ভর্তি জট, আর গায়ের কাপড় আর কি একবার নোংরা, আর হলাম যে কোনো ভালো মানুষ যে বড় ওইরকমটা না, কোনো হিতাহিত জ্ঞান নেই, মানে উলটপালট করে পড়া আর কি। হঠাৎ করে আমার মা বলতেছে যে কাশেম তে কর, গাঙ্গে যাই, একটা সাবান নিয়ে গা, আপনারা বলছে। আমার মা আমার কইতাছে, আমি অবাক হয়ে যাই যে আমার মা আমার সাবান আনতে বললো, ঘটনাটা কি আসলে তখন বুঝে উঠতে পারিনি যে আসলে আমার মা যে কি করতেছে না করতেছে। কিন্তু আমি তখন মনে করি যে না আমার মা হয়তো বা মানসিক ভারসাম্যহীন, সেই জন্য সে আবল তাবল বলতেছে। পর আমি পাশের বাড়ি থেকে সাবান একটা চাই আনি, বলি যে আমাকে একটু সাবান দেন, আমি একটু গোসল করব। পরে গোসলের জন্য আমি সাবান নিয়ে আসি, আনার পর আমার মাকে দিই, কয় আমার সাথে চল। পরে আমি সাবান নিয়ে আমার মাকে নিয়ে নদীতে যাই গোসল করতে। তখন হঠাৎ করে আর কি আমার পোলাপান ছিল যে এলাকার, ওরা আমাকে বলতেছে আর কি, আমাকে কইতেছে যে আমরা তোরে নিয়ে মাঝখানে যাবো, আর তুই চিৎকার করবি, এমনি আর কি একটু অভিনয় করবি, দেখুন তোর মা কি কয়। আচ্ছা।
পরে আমার মা এইভাবে করে আর কি আমি বললাম ঠিক আছে দেখ। পরে আমি আর কি ওই নদীতে যাই একটু যায় আর কি বললাম দুষ্টামি করতেছে, আমি আর কি করতেছি চিৎকার করতেছি, আমার মা পাড়ে খাড়ে হাসতেছে, বুঝতে পারছে বিষয়টা, বুঝতে পারছে আর কি, কইতেছে আর ঢং করিস নাই, তোরা কি কইছিস আমি শুনছি। পরে আমার এক বন্ধু বলতেছে তোর মা তো ওদিকে ভালো হয়ে গেছে, সুস্থ মতো আলাপ করতেছে, কথা বলতেছে। পরে এই কথাটা শুনে আমার এতটাই আর কি ভালো লাগলো যে আমার মা আবার ভালো হয়ে গেছে আগের মতন আর কি। আমার আর খুশির কোনো সীমা নেই আর কি। তখন আমার জীবনে আর কি ফার্স্ট টাইম খুব আনন্দ করলাম আর কি। এত আনন্দ আর কি আমি বুঝিনি যে আনন্দ জিনিসটা কি, কিন্তু আমার মা যখন কিনা সুস্থ হয়েছে এই কথাটা জানতে পারি আমার খুবই আনন্দ লাগে। পরে আসার পর দেখি আমার মা আবার চুলে যে জট পাকাইছিল ওই চুলগুলা কাইটা দেয় আর কি, এই আমার খালায় না পিতে না, পরে চুল একবার চাইছে ফালাই দেওয়ার পর মাথায় তেল পান দেয়, আবার আগের মতন গ্রামে চলাফেরা করে, হাঁটাউটা করে, ভিক্ষাবৃত্তি করে। আমাকে তখন আবার স্কুলে ভর্তি করে দেয় আমার মা। যখন স্কুলে ভর্তি করে দেয় তখন আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে। কোন ক্লাসে ভর্তি করালো? তখন আবার ফের ওই ক্লাস ওয়ানে আবার নতুন করে, হ্যাঁ ক্লাস 1-এ তখন ভর্তি কাফাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে পড়ালেখা করি আর আমার মা ঘোরাঘুরি করে। কিন্তু হঠাৎ করে কিছুদিন যাওয়ার পর যখন ওই সময় আবার আপনার মা ভিক্ষা করতো? জি, আবার ভিক্ষা করে। আমি বলতাম আমার মার আর কোনো চলার কোনো পথ নেই। আর আমার মা অনেক শুকিয়ে গেছিল, তো একটা কাজ করার সামর্থ্য নাই। আর যেহেতু মানে মাথা ঠিক ছিল না, লোকজন কাজ দিত বলে আমার মনেও হয় না কাজকে দিতে ওনাকে বিশ্বাস করে তুমি একটা কাজ করে দাও তোমাকে পয়সা দিব, এরকম কি পাওয়া গেছে কোনো লোকজন? না, এরকম কোনো লোকজন আসেনি। ঠিক আছে, বলেন তারপর। পরে শেষে যখন ক্লাস 3-তে পড়ি, ওই পোলাও মারছিলাম তো পড়ালেখা তখন আর একটু করতে চাই না, ভাল লাগে না। অনেকদিন 3-4 ক্লাস 3-তে উঠছি 1 থেকে, পড়ালেখা করতে চাই না। তখন আমাদের ওখানকার রাজা ভাই তার কাকা অসুস্থ আর কি, তারা মানিকগঞ্জ টাউনে থাকে, আমাকে ওইখানে যাইতে কয় লেখাপড়া তো করস না, খালি বান্দরামি করস, তুই কর। আমার কাকা ওইখানে থাকে টাউনে, ওখানে থাকা, খাওয়া দাওয়া ভালো পাবি, তোর মা এখানে চলাফেরা করুক, টাকা পয়সা জমাক, তুই এখানে কাজ কর। পরে আর কি তার কাকার ক্যান্সার ছিল। পরে শেষে আমি তার ওখানে যাই, যাওয়ার পর থাকতে থাকতে কাজ করতাম আর কি। এই কাজগুলো করতাম, এই উনি আর কি যে বাজার সদাই এগুলা, হ্যাঁ আর কি। যখন একটু সুস্থ ছিল সে তো আমার সাথেই যেত, রাত নাই দিন নাই আর কি, সবসময় প্রচুর খাটনি। দেখা গেছে আমি গ্রামে থাকলে আমি ঘুমাই পড়তাম সকাল 8টা, দিনে শেষ হয়ে গেলে সন্ধ্যা 8টা-9টার দিকে আমি ঘুমাই পড়তাম, আবার উঠতাম সকালে। কিন্তু ওইখানে থাকলে দেখা গেছে রাত 12টা-1টা নেই, এত জাগতে হয়। আমি আর কি এত রাত জাগতে পারি না, আবার পরে রাত জাগতে হয়। এমন আছে রাত্রে দেখা গেল তার মেয়ে একটা জিনিস খেতেছিল, সেই জিনিসটার জন্য আমাকে দোকানে পাঠিয়ে দিত। দোকানটা ছিল আবার একটু দূরে, পিজা তারপরে যে বার্গার টার্গার এগুলো আছে না, এগুলো আর কি আমার আনাইতো, রাত আর দিন নেই। কিন্তু আমার আর ওই যে ক্যান্সার রোগী যে উনি সবসময় আর কি ওনার পাউ টিপতে হইতো আমার। সবসময় বলতো যে আমার এনে কামড়াইতেছে, এনে টিপে দে, এইখানে টিপে দে, মাথায় টিপে দে, এইগুলো আর কি আমি করতাম। এর বিনিময়ে কি হতো? আপনার কিছু খাওয়া মিলতো আর পয়সা মিলতো? না, আমাকে পয়সা দিত বলতে ওই দেখা গেছে হঠাৎ করে একদিন 50 টাকা 100 টাকা দিত, যে খুশি হয় আর কি। আচ্ছা, কিন্তু আপনাকে বেসিক্যালি 3 বেলা খাবারের বিনিময়ে সব করতে হতো? হ্যাঁ, খাবার আবার আমার নিজেরই আর কি সময়তে রান্না বাড়া করতে হতো। আচ্ছা, আর কি ভাত, তারপর বাগুন ভর্তা, এগুলো আর কি আমার নিজের করতে হতো। তারা আর কি অতটাই করতো না, আর তরকারি রান্না বাড়া তো আমি জানি না, তারাই করতো আর কি। পরে আর কি প্রচুর রাত জাগা, রাত্রে ঘুমাইতে পারতাম না, আর দিনে তো ঘুমানোই যায় না। ক্যান্সারের রোগী সে, তাকে সবসময় তার পাশে থাকতে হয়, ওষুধ পানি এগুলো এগিয়ে দিতে হয়, ঠিক আছে। হাত পাও সবসময় আর কি তিনি দড়ি দিয়ে বাইরে রাখতেন। আচ্ছা, আর কি দড়ি দেয় আর কি পাও পেঁয়াজ দেয় আর কি করতেন, চাবাইতো যখন তখন পুরো পাও আর কি দড়ি দেয় পেঁয়াজ ই করতো, আর বলতো যে আমাকে এইখান থেকে টিপ, আবার এইখানে টিপ আর কি দেবো। সারা রাত আমি ঘুমাই পড়তাম, পায়ের কাছে আমি ঘুমাই পড়তাম। আচ্ছা আচ্ছা, আমার আলাদা কোনো যে একটা থাকার জায়গা বা বালিশ ওটা ছিল না। একটা কথা মনে রাখবেন প্রিয় শ্রোতা, ওকে আমি সামনাসামনি দেখছি, ওর যে বলার ভঙ্গি, ওর যে মুভমেন্ট, প্রত্যেকটা মানুষকে তো আল্লাহ দুনিয়াতে নির্ধারণ করে পাঠান আসলে সে কী রকম আচরণ করবেন না করবেন। তো ওর মধ্যে একটা পোলাইটনেস আছে। ও আসলে একটা পাগল মায়ের ঘরের সন্তান,
আমি বলবো এক অর্থে লাকি, মানে লাকি এই কারণে বলবো যে মাঝখানে একবার বিরতি যখন নিলাম এই অনুষ্ঠানে, তখন আমার চিন্তা হচ্ছিল, আমি তখন একটু ফ্রেশ রুমে গেলাম, মানে এই গল্পটা আমি নিতে পারতেছিলাম না সামহাও, ওর মাকে ইমাজিন করে। তো এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে কাশেম অনেক লাকি, লাকি এই কারণে যে ওর মাটা পাগল ছিল, যে কারণে ও সার্ভাইভ করতে পেরেছে। ওর মাটা যদি আমাদের মতো সুস্থ হতো, আমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষের ঘরে ওর যদি জন্ম হতো, এবং সমাজ যেটাকে অবৈধ বলে, ধর্ম যেটাকে অবৈধ বলে, সেই জায়গা থেকে যদি ওর জন্ম হতো, তাহলে আমাদের যে সামাজিকতা, সেই সামাজিকতার জায়গাটা থেকে কাশেম মনে হয় না বেঁচে থাকতে পারতো। কাশেম হয়তো ডাস্টবিনে পড়ে থাকতো, কাশেম হয়তো বা পলিথিনে পেঁচিয়ে কোনো একটা ভাগাড়ে পড়ে থাকতো, এবং সেখানেই হয়তো নিদারুণ মৃত্যুবরণ করতে হতো তাকে। তো সে অর্থে কাশেম অনেক লাকি যে অন্তত তার মাটা পাগল ছিল। মানে এভাবে একটু চিন্তা করছিলাম আর কি। তো চিন্তাটা আসলে করাই যায়, মানে করাটা অপ্রাসঙ্গিক কোনো কিছু না। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওর যে ব্যবহার, ওর যে আচরণগুলো, ও খুব সফটলি কথা বলে। আপনার ওর সাথে হয়তো মিশলে বুঝতে পারবেন, যদি মেশার কোনো সুযোগ হয় আপনাদের কখনো। আমাদের এই গল্প যখন আমরা প্রচার করি, আমাদের কিছু লিমিটেশন থাকে। আমরা যেহেতু টাইম মেশিনে চড়ে একটা মানুষের জীবনের অতীতে যেতে পারি না, সুতরাং কী ঘটেছে সেটা, ও যা বলছে সেটা সত্যকে মিথ্যা, ওর উপরে বিশ্বাস করেই আমাদেরকে বিশ্বাস করতে হয়। সেই জায়গা থেকে যতটুকু ওকে দেখেছি, তাতে আমার কাছে মনে হয়েছে যে হি ইজ অ্যাবসলিউটলি আ ভেরি গুড বয়। হ্যাঁ, একটা মানুষকে ভালো ভাবাটাও একটা বিশেষ গুণ। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে এই ভাবার মতো উপাদান ওর মধ্যে আছে। হ্যাঁ, আর যে কথাগুলো বলছিলাম, আসলে ওকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলি, www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে, এবং এই পেজ থেকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করবে আজকের এই অনুষ্ঠান শেষের দিকে। আমি জানি না গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে, যদি আমার ইনটিউশন যেটা বলছে যে গল্পটা হয়তো এদিকে যাবে, তো যদি যায় তাহলে শেষ পর্যন্ত আমরা আপনাদের জন্য আগামীকাল সকাল 10টায় একটা বিশেষ ফেসবুক লাইভের ব্যবস্থা করব। সো আপনারা এই পেজে কানেক্ট থাকুন, দেখা যাক কি হয় না হয়। ঠিক আছে, আমি যেখানটায় ছিলাম, আপনি যেটা বলছিলেন যে পা টিপতে টিপতে আপনার ওখানে ঘুমিয়ে যেতে হতো এবং আপনার কোনো বালিশ ছিল না, তারপর এভাবে অনেকগুলা দিন কাটতে থাকে। পরে আমার মা আসতেন আর কি, আমাদের বাড়ি থেকে বাসে আর কি, পুলিশ সেবা বাস আসে। আপনার মার নাম কি? আমার মার নাম ছিল সুকিনা। আর সবাই চিনতো কলসি পাগলি নামে, কলসি পাগলি বলতো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপর পরে কলসি পাগলি বলার পিছনে কারণটা কি? কলসি পাগলি বলার কারণ, আমি যখন ছোট ছিলাম, আমার মা আর কি একটা কলসি পাইতে আর কি, কলসি নিয়ে কাহিনী আর কি ভিক্ষা করতো। ওই চাউল মানুষ যেমন ব্যাগে নেয়, আমার মা আবার ব্যাগে নিতেন না, কলসিতে নিতেন। আমার মা কলসিতে চাউল নিতেন। আর আপনাকে কোথায় রাখতেন? একদম যখন ছোট, যেমন এক কোলে রাখতেন, আর কলসিটা দেখা গেছে এই আমার সাথেই আর কি, আমার একটু ভিতরে রাখতেন, আর হাতের বাইরে যে জায়গাটা থাকতো ওইখানে আর কি কলসিটা রাখতে। ছোট কলসি ছিল। আচ্ছা আচ্ছা। ওই কলসি যখন ভরে যেত, তখন একবারে চাউলগুলো রাখতো, রাইখা পরে আবার ওই কলসি না আবার যেত। ঠিক আছে, ছোট কলস তো এই জন্য আর কি রাখতে অতটা সমস্যা হতো না, এই জন্যই লোকজন ওনাকে কলসি পাগলি নামে চিনে। কলসি পাগলি বলতো। আচ্ছা, ঠিক আছে, বলেন। তারপর আমার মা আমারে দেখতে আসতো, মাঝে মধ্যে দেখে যেত, দেখে যে ভালো বাড়ি, বিল্ডিং করা, আমার মা দেখেও খুশি। আর আমার মা যখন আসতো, তারা আর একটু আমার একটু আদর করতো, এমনি তারা সবাই এমনি আদর করতো। জি, ঠিক আছে। কিন্তু ওই যে ক্যান্সার রোগী যে সানোয়ার কাকা, ওনার নাম হচ্ছে সানোয়ার, উনি এখন নাই, মারা গেছেন। উনি আর কি যখন যন্ত্রণা উঠতো, তখন আমার উপর খুবই রাগারাগি করতেন। আচ্ছা, যে আমার কি ওনার স্ত্রী আবার বুঝাইতেন। একটা কাজ করতেছিল আর কি, একতলা বাড়ি ছিল তো, উপরে তলায় কাজ ধরলো, তখন আমারে বললো যে তুই কর, তোর মারে এখানে আসতে কো। তোর মা এখানে এসে কাজ করুক, এই গ্রামে ভিক্ষা না করে আমার এখানে কাজ করতে কো। পরে আমার মা এসে কাজ করতো। ঠিক আছে, আমার পরিশ্রম আর কি ওইখানে বেশি হতো। আমি আবার হাসপাতালের গন্ধ জিনিসটা আমি সহ্য করতে পারতাম না, খারাপ লাগতো। আচ্ছা, কিন্তু তারপরও ছিলাম যে আমার রাজা ভাই পাঠাইছে, ভাবতাম যে এলাকায় আমার তাহলে খারাপ বলবে সে আবার এলাকায় একজন গণ্যমান্য ব্যক্তি, এই ভেবে আমি আর কি ছিলাম। পরে একদিন আমাকে রাতে আর কি প্রচুর বকাবাজি করে এবং খুব খারাপ লাগে আর কি, একটা অধৈর্য হয়ে যাই। পর শেষে আমি ওখান থেকে চলে আসি, পালাই যাই। আচ্ছা, পালাইয়া আমি আর কি টাকা পয়সা ছিল না তো, কিছু দূর হাঁটি,
আবার যখন বাস একটা ডাইভারশন আছে যে ভিট বলে যে ওখানে আসতো, তখন ওই বাসের যেটার পিছনে সিঁড়ি ছিল ওইটাই করে আবার কত দূর যায় আবার আরেক বিটের ওইখানে নেমে যেতাম। আচ্ছা, ঠিক আছে, নেমে যেয়ে আবার আরেকটা উঠতাম। এভাবে করতে করতে আমি একদিন নবীনগর পৌঁছে গেছি। আর কি রাত্রে বের হয়ে গেছি, তো তখন রাত 12-1 বাজে। তখন পথে যে টুকাই আছে যে এই টুকাইরা ওভারব্রিজ নবীনগর ওইখানে ওভারব্রিজের উপর ওরা বসে রয়েছে আমার সমবয়সী। পরে আমিও তো একা একা, পরে আমার সাথে কোনো কাপড় চোপড় কোনো কিছু আনি নেই, শুধু পরনের যে কাপড় এটাই। পরে আমি ওদের ওইখানে বসে থাকি, বসে রয়েছি, বসে কথাবার্তা কই, আমার জিগায় কোথায় দেখাইছো কেমনি কি, আমি বিস্তারিত বলি যে এরকম এরকম। পরে ওরা পলিথিনে বইরা কি একটা নেশা জানি আর কি ই করতেছে, গান দিয়ে করে যেটা, হ্যাঁ এটা নিয়ে বহুত কথাবার্তা হয়েছে আর আবুল তাবুল কথা বলতেছে। আচ্ছা, ঠিক আছে, আমার কাপড় ধরে টানে, ই ধরে টানে, তারপর আরেকজন ধাক্কা দেয়, আরেকজন উপরে এসে পড়ে, এগুলো দেখে আমার ভাল লাগে না। পরে আমি ওইখান থেকে নেমে চলে যাই, চলে একটা পাশের ফলের দোকান করে সম্ভবত, অনেক কিছু পেপার সেপার থাকে, হ্যাঁ, আর পাশে হোটেল। আমি ওইখানে আর কি ঘুমায় পড়ে, আর কি প্রচুর ঘুম আসে। ঘুম থেকে ওঠার পর আমার হাতে পায়ে মুখে খুব কালি। তখন ও টিভিতে দেখতাম যে স্মৃতিসৌধ যে পিলারটা ওখানে ওইটা দেখার পর আমি অবাক হয়ে যাই, কিরে এটা তোমাকে টিভিতে দেখায়, এখানে আমি আসলাম, এটা আসলাম কেমনে? আচ্ছা, পরে খালি ছেলে অবস্থায় আমি আর কি এই ভিতরে ঢুকে যাই। আচ্ছা, ঢুকে যাওয়ার পর সিকিউরিটি আছে যে, ও আমাকে ডাক দেয় এদিকে এদিকে। সে তখন আর কি 21শে ফেব্রুয়ারির একটা আয়োজন চলতেছে, মনে আর কি ওই শেখ হাসিনা আসবে মনে হয় সম্ভবত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ ওই আর কি নিরাপত্তার জন্য আর কি সব ই করতেছে। আচ্ছা, সে অবস্থা আমাকে কালি সালি অবস্থা দেখে, আবার কাপড় চোপড় মোটামুটি ভালো, যে সানোয়ার কাকে উনি ই করে দিয়েছেন, পরে অবস্থা দেখে আমাকে আর কি ধরে। আচ্ছা, অল্প বয়স, ছোট তখন আমি। ধরার পর আমার জিজ্ঞাসা করতেছে যে তোর বাড়ি কই, তুই এখানে আসলি কিভাবে? পরে আমি বললাম যে আমার বাড়ি মানিকগঞ্জ, আমার কাছে দেখেন এর কমিশনার নাম্বার আছে। আমি আবার ওই সানোয়ার কাকা যে ঢাকা শহর আসছিল, ওই ওনার আমি আবার নাম্বার টাম্বার কি একটা খাতায় লিখে রাখছিলাম। আচ্ছা, 3তে পড়তাম আর কি, লিখে রাখছিলাম কমিশনার এই নাম্বার, কিভাবে কয়েকটা নাম্বার আমি লিখে রাখছি। পরে সে আর কি অবাক হয়ে গেছে যে কি এইটুক পোলা গেছে কমিশনার নাম্বার, ও কি ইতিহাস হলো। এটা জানার জন্য আর কি আমি যে বাড়িতে থাকতাম না, তার বোনের আর কি ফোন দিছে। আচ্ছা, ফোন দিয়ে বলতেছে যে এই ছেলেটা কি এইভাবে আসছে, ও তো এরকম ওর মা পাগল আর কি, বিস্তারিত ভাবে বলে যে ওরকম কাজ করতে গেছিল সম্ভবত, ওইখান থেকে পলায় আসছে, এই জন্য ওর অবস্থা ও এমনি খারাপ না ছেলে। আচ্ছা, পরে এটা জানার পর আমার পরে সে ভাড়া দেয়া গাড়িতে উঠে দেয় মানিকগঞ্জের। আচ্ছা, আমাকে বলে যে তুমি মানিকগঞ্জ গেলে যাইতে পারবো? আমি বললাম হ্যাঁ পারুম। পরে মানিকগঞ্জের গাড়িতে উঠে দেয়, আমি পরে বাড়ি চলে আসি। চলে আসার পর আর কি রাজা ভাই আমার উপর খুব রাগারাগি করে, বলে যে আমার এই কাকা অসুস্থ, যা বেশি বাঁচতো তোর জন্য তাও বাঁচবো না, তোর জ্বালায় সে আরো পাগল হয়ে যাব। ঠিক আছে, পরে আমি আর কি করলাম না, পরে চলে আসি। এভাবে অনেক দিন কেটে যায়। পরে আমার মাও তো তখন সুস্থ কিছুটা, কিন্তু ওইভাবেই চল না দেখি আমার বাড়ি মানুষের শিখে দেয় যে এইভাবে না ঘুরে তুই ফেরিতে যে তো গোটা টাকা উঠাইতে পারস, আমাদের বালির টাকা একটা ফেরি কাট আছে। আচ্ছা, কয় ফেরিতে যাই তো টাকা উঠাইতে পারস। ঠিক আছে, ফার্স্ট টাইম আমার আর কি আমার মার সাথে যে ঘুরছে, আমি কোনো সময় টাকা পয়সা চাই নেই। আচ্ছা, তখন আমাকে ফেরিতে পাঠিয়ে দেয়। পর আমি ফেরিতে যে বলি যে আমার মা এরকম পাগল, বাবা নাই। আমার এই প্রথম আপনি হচ্ছে ভিক্ষার জন্য হাত পাতলেন? ভিক্ষার জন্য হাত পাতি। আমি যা বললাম যে আমার এরকমই নাই, আমার সাহায্য এরকম ভাবে মাসে গেছে চায়টা আমাকে টাকা পয়সা করি। পরে কিছুদিন ফেরিতে যাওয়ার পর বাড়ির পাশে ফেরিঘাট, অল্প একটু দূরে 1 কিলোর মতো দক্ষিণে। পরে আমার এলাকার লোকজন যাই দেখে আমার শরম করে, পরে আমি আর ওই ফেরিতে যাই না। পরে আমি মানিকগঞ্জ আমাকে শহর ওইখানে যাই আর কি। তখন রোজার মাস চলতেছে, ঠিক আছে, 1 বছর পার হয়ে গেছে, কিন্তু আমার মা সুস্থ হওয়ার 1 বছর পরে রোজা যে আসছে সেই সময়টাই ঘটনাটা। আর এটুক সময় যে সানোয়ার কাকার বাড়িতে ছিলাম, ওনার খেদমত করতাম। আচ্ছা, 1 বছর পর রোজা এসে গেছে, তখন আমি করতাম পোলাওয়ানের দেখতাম যে সন্ধ্যা হয়ে গেছে। একদিন আমি টাকা উঠাইতেছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে, পাঞ্জাবি টুপি পরে দিয়ে কি ওই টোকাইরা পলিথিন ধরে ধরে দোকান যে ইফতারি উঠাইতেছে। আমারও প্রচুর ক্ষুধা লাগছে,
কার কাছে খামো, মানে বাড়ি তো ওইখানে আরো দূরে, 30 টাকা ভাড়া লাগবে যেতে গেলে। আমু ওকে দেখি আমু আর কি পলিথিন না দোকানে যে আর কি ইফতার উঠান ধরলাম। আচ্ছা। পরে একটা দোকানদার আমার দেখে কয়, তুমি এত সুন্দর বলো, তুমি এগুলা করো কিসের জন্য, কি তোমার সমস্যাটা কি? পরে আমি বললাম যে আমার এই ঘটনা। আচ্ছা ঠিক আছে, তুমি আর দোকান ইফতার উঠাও না, তুমি যখন ইফতারের সময় হয় তুমি আমার দোকানে এসে ইফতারি করবা। আচ্ছা। তুমি আর কোনো দোকানে যাও না। আচ্ছা। পরে শেষে সারাদিন বাস স্ট্যান্ডে টাকা উঠাইতাম। রোজার দিনে একটু বেশি টাকা দিত মানুষ, এই জন্য আর কি সকাল আসতাম, সন্ধ্যা দিকে বাড়ি। এখানে আরেকটা বিষয় একটু ইন্টারাপ্ট করতে চাই প্রিয় শ্রোতা। আজকে আমার নিজের মানে আমি যখন অফিসে আসি তখন সন্ধ্যার সময়ের একটা ঘটনা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। এই যে ও যে টাকা তুলছে বা মানুষের কাছে হাত পাচ্ছে, ওর একটা হচ্ছে গল্পটা শুরুই হয়েছিল যে ওর মার মানুষের বাড়িতে ভিক্ষা করে। সুতরাং ওই সময় আসলে শুরুতে এই গল্পটা আমার মাথায়ও আসেনি বলার মতো, কিন্তু যখন ও হাত পাতা শুরু করলো তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে গল্পটা বলা উচিত। আজকে সন্ধ্যার সময় গুলশান, এই আপনারা অনেকেই চিনবেন, বিশেষ করে গুলশান 1-এর এরিয়াতে, তো এই ফুটপাথ দিয়ে এক পাগল মহিলাই বলবো আমি, সে তার সন্তান কাঁধে নিয়ে তার ঊর্ধ্বাঙ্গ হলো পুরোপুরি বস্ত্রহীন বা নিম্নাংশটুকু যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে একটা ছায়ার মতো একটা কাপড় দিয়ে কোনো রকম বেষ্টনী দেয়া। তো সে মানুষের কাছে হাত পাচ্ছে, সন্তানটাকে সেভাবে এমনভাবে কোলে নিয়েছে যাতে করে তার মানে কি বলা যেতে পারে, বক্ষটা কোনো রকমভাবে যাতে করে ঢাকা যায় আর কি। ছোটো বাচ্চা, সে মানুষের কাছে হাত পাচ্ছে। তো তখন আমি আমার পকেট থেকে যতটুকু ছিল আমি সাহায্য করলাম। আশেপাশের লোকজন তাকে যতটুকু পারছে সাহায্য করার চেষ্টা করছে। পেছন থেকে একজন লোক সে শাউট করে বলা শুরু করলো যে তোমার আসলে ব্যবহারটাই ভালো না, তোমাকে একটু আগে একটা কাপড় দেওয়া হয়েছে, তুমি কাপড়টা পরোনি, এবং কাপড়টা তুমি যদি পরতে তাহলে একটা কথা ছিল। তো এই কথা শোনার পরপরই সঙ্গে সঙ্গে দেখলাম যে 2 বা 3 জন পকেট থেকে টাকাটা যারা বের করেছিল তারা গুটায় নিল, টাকাটা দিল না। এই রকম ঘটনা আমাদের সামনে কিন্তু হরহামেশাই ঘটে। আপনি এই ঘটনাকে 2-3 ভাবে ভাবতে পারেন। একটা হচ্ছে যে হ্যাঁ, মহিলাটার চালাকি হতে পারে এটা, যে আমি যদি কাপড় পরে থাকি তাহলে মানুষজন আমাকে হেল্প করবে না, সুতরাং আমি কাপড় ছাড়াই মানুষের কাছে হেল্প চাবো। এটা একটা বিষয়, মানুষের ইমোশনকে টাচ করার জন্য এটা হতে পারে। আর একটা বিষয় এরকম হতে পারে যে মহিলাটা পাগল, সে কাপড় পরাটাই বোঝে না, সে কারণে সে হয়তো কাপড়টা পরছে না, এটাও হতে পারে। আর যদি সে মানসিকভাবে এইভাবে প্রতিবন্ধী হয়ে থাকে, তাহলে মানসিকভাবে প্রতিবন্ধী অনেক মানুষের রুচি কিন্তু অন্যরকম থাকে। তাকে যে টি-শার্টটা দেওয়া হয়েছিল সেটা ধরেন একদমই মানে পড়ার মতো না, তো সে হয়তো ভেবেছে যে আমি একটু ভালো কিছু চাই, হয়তো ভালো কিছু পাইনি বলে সে হয়তো পড়েনি। কথা সেটা না, কথা হচ্ছে যারা পকেট থেকে অর্থটা বের করেও পকেটে রেখে দিলেন তাদেরকে আমি বলতে চাই এই কারণে যে আচ্ছা ভাই, আপনার এই যে ভদ্রমহিলা যদি টি-শার্টটা পরতো বা আপনি যে অর্থটা দিচ্ছেন এই অর্থটা দিয়ে কি সে একটা বাড়ি বানিয়ে ফেলবে? কিংবা যেই অর্থটা আপনি সাহায্য করছেন এই অর্থটা দিয়ে কি সে বিশাল বড়লোক হয়ে যাবে? খুব হতাশজনক হলেও সত্য, মাঝে মাঝে আমাদের সোশ্যাল মিডিয়াতে এরকম খবর আসে যে কিছু মানুষ বিকলাঙ্গ না, তারপর নিজেদেরকে বিকলাঙ্গ করে প্রেজেন্ট করছে দুটো হেল্প পাওয়ার জন্যে। কিংবা কিছু ফার্মগেটের ওপর ভিক্ষা করে নাকি কেউ 3 তলা বাড়ি করেছে, উমুক করেছে তুমুক করেছে। এবং এগুলো হয় কি, এগুলো যখন নিউজ হয়ে যায় তখন সাধারণ মানুষের মনে এক ধরনের সন্দেহ তৈরি হয় এবং সাধারণ মানুষ তখন আর হেল্প করতে চায় না। এখানে একটা কথাই শুধু বলার আছে, সেটা হচ্ছে যে আপনি যখন হেল্প করবেন, হেল্পের যে নিয়মটা, আপনি যদি রিলিজনের জায়গা থেকেই যান তাহলে হেল্প করার সময় আপনি কোনো কিছু প্রত্যাশা করতে পারবেন না। ওই মানুষটা কি করলো না করলো সেটা কিন্তু এটা তার ইখতিয়ারের মধ্যে, এবং হেল্প আপনাকে যে কোনো অবস্থাতেই করতে হবে। আমাদের ধর্ম কিন্তু সেটাই বলে যে আপনি দরিদ্র থাকলেও আপনার তখনও হেল্প করতে হবে, এবং সেখানেও একটা সিস্টেম আছে। আমি যেহেতু রিলিজন সম্পর্কে অত ভালো জ্ঞান রাখি না, কিন্তু যতটুকু জানিস ততটুকুই আপনাদেরকে বললাম। তো সেই জায়গাটা থেকে আপনি যখন একটা মানুষকে দিচ্ছেন, সেই মানুষটা আপনার অর্থ পেয়ে যদি বড়লোকই হয়ে যায়, আল্লাহ যদি তার ভাগ্য যদি ফিরায় দেয়, কিংবা আল্লাহ যদি তাকে আপনার চেয়েও ধনী বানায়, তাতে সমস্যাটা কোথায়? বলেন? আপনি যাকে হেল্প করছেন সে আপনার দ্বারা নিয়ন্ত্রিত হবে, আপনি এটা কেন মনে রাখেন? সুতরাং এই যে টাকা পকেট থেকে বের করে টাকাটা যারা রেখে দিলেন বা ভবিষ্যতে যারা রেখে দেবেন, তার কোনো একটা অন্যায় আচরণ পেয়ে বা তার আচরণ যেটা আপনার পছন্দ হয়নি সেটা মনে করে, সেটা কিন্তু আপনি তার প্রতি অন্যায় করছেন। কারণ সাহায্য করাটা এটা তার পাওয়ার অধিকার, এবং সেটা আপনি কোনো কিছুই প্রত্যাশা করে তাকে দিতে পারেন না। এটা আপনি দিয়েছেন আপনার সওয়াব হবে বা আপনার মানসিক তুষ্টির জন্য। এই টাকা সে কী কাজ ব্যবহার করলো সেটা আপনি জানার জন্য কিছুটা হলেও কনসার্ন হতে পারেন, কিন্তু সেটার জন্য আপনি অর্থ সাহায্যই বন্ধ করে দেবেন, সেটা কিন্তু উচিত না। আর এরকম যদি 3 তলার একজন মালিক যদি বড়লোক হয়েই থাকেন, 3 তলা 5 তলা বাড়ি হয়েই থাকেন, সেটা কিন্তু লাখে কোটিতে একটা ঘটনা। এই একটা ঘটনাকে এক্সেপশনাল মনে করে সেটাকে যদি আপনি উদাহরণ হিসেবে নিয়ে সাহায্য করা বন্ধ করে দেন, এটা খুব খুব মানে হতাশার। ঠিক আছে, ওকে। যেখানটায় আমি ছিলাম যে আপনি মানুষের কাছে হাত পাতা শুরু করলেন, এবং ইফতার যেটা হলো একজন ভদ্রলোক বললো যে আপনি ওখানে গিয়ে ইফতার করবেন, হাত পাতার কোনো দরকার নেই। তারপর কি হলো?
তারপর আমি তার কথা মতন আর অন্য কোনো দোকানে যাই না, আচ্ছা, যাওয়া বন্ধ করে দিই। সন্ধ্যার সময় ওই দোকানে ইফতার করি। এভাবেই করতে করতে ঈদ চলে যায়। ঈদ চলে যাওয়ার পর আমি আর ওই করি না। তখনও তো আপনার মার যারা ওই ভাই মানে আসল যারা ওয়ারিশ তাদের সঙ্গে আপনার দেখা হয়নি, কথাবার্তা হয়নি ওই সময়টাতেও? না না না, আচ্ছা, ওটা অনেক পরের ঘটনা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুনি, সামনের দিকে যাই। তারপর পরে শেষে আমি আবার মাদ্রাসায় স্কুলে ভর্তি হই। পরে আমি আর আমাকে একজন হঠাৎ করে স্কুলে ভর্তি হওয়ার আগে আমাকে একজন বলে যে কি ব্যাপার, তোমার এত সুন্দর চেহারা, তুমি লেখাপড়া করো না কিসের জন্য, তুমি ভিক্ষা করো কিসের জন্য, তুমি লেখাপড়া করো, তোমার খরচ প্রয়োজনে আমি দিব। আমি আবার কাফাটে ভর্তি না হয়ে লেমুবাড়ি আবার ফির আর কি, যে প্রথম যে এখানে ভর্তি হয়েছিলাম ক্লাস 1 পর্যন্ত পড়ছি, ওই স্কুলে আবার ভর্তি হয়ে যাই। আচ্ছা, লিমুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভর্তি হওয়ার পর আমাকে আমি 5ম শ্রেণীতে ভর্তি হতে হয়, বয়স একটু বেড়ে যায় দেখে আমাকে ক্লাস 5 ভর্তি করে দেয়। আমার কি 4 আর পড়া হয় না, 3 থেকে বাদ দিই এবং 5 ভর্তি হয়ে যাই। আচ্ছা, পরে এইভাবে আবার আমি লেখাপড়ায় খুব ভালো ছিলাম। ভর্তি হওয়ার আগে আরেকটা আছে এখানে, আমি একদিন স্কুলে পোলাপান মেলা হয় আমাদের ওখানে, মেলায় থেকে আমি একটা দেখছি আর কি, কমেডি করে ইট পাখি আর কি এগুলো বাইর করে হাসাহাসি একটা কমেডি করে। তো আমি ওইটা দেখে স্কুল মাঠে যাই টাকার জন্য আর কি, ওইটা আর কি আমি করতেছি। তখন আর কি স্কুলে ম্যাডাম বলছিলাম ওই কথাটা যে তোমার এত সুন্দর চেহারা, তুমি লেখাপড়া করো না কিসের জন্য? আর কি ম্যাডামই ছিলেন আবার হেডমাস্টার। আচ্ছা, তুমি করো, এগুলো বাদ দাও, তুমি আজকে থেকে লেখাপড়া করবা। আচ্ছা, তুমি স্কুল আসবা কালকে থেকে। পরে স্কুলে আসলাম, তারপর থেকে আমি আবার ওই স্কুলে যাওয়া শুরু করি। ওকে। পরে আমাকে জুতা কিনে দিতেন এবং টিফিন আমাকে, আমার অবস্থা যখন জানতে পারে যে না আমার মার অবস্থা সত্যি এরকম, পরে আমাকে ওই ম্যাডামের বাটি থেকে বা স্যারের বাটি থেকে ওইখান থেকে আমাকে খানা খেতে দিত। আচ্ছা, আমাকে মানে সবাই তখন একটু হলো আদর করতো। আচ্ছা, আর আমাকে স্কুলের অন্য সব ছেলেদের থেকে আমাকে একটু বেশি ভালোবাসতো। আর আমি লেখাপড়াটা যখন দেখে যে 2 মাস যাওয়ার পর আর কি আমি আবার লেখাপড়া খুব মনোযোগী ছিলাম, যখন কিনা ভালো লাগতো, কেউ আদর করে একটা কথা বলতো বা করতো, আমি ওটা খুব মনোযোগ সহকারে করতাম। পরে আমি খুব সুন্দর মতো আর কি লেখাপড়া করতেছি, পিএসসি পরীক্ষা চলে আসে। আচ্ছা, এটা পরীক্ষা চলে আসার পর আমাদের স্কুল থেকে চায় জন্ম সনদ প্রত্যেকের কাছেই, বলে যে তোমাদের যার জন্ম সনদ তোমরা আগামী 3 দিনের মধ্যে আমাদের এখানে জমা দেবা। আচ্ছা, পরে আমার তো জন্ম সনদ নেই। আমি সেদিনই ম্যাডামকে বলি যে ম্যাডাম আমি তাহলে জন্ম সনদ তো মানে আমার চেয়ারম্যানের কাছ থেকে আনতে হবে। পরে আমি যে চেয়ারম্যান আর কি আমাকে এমনি নাম জানতো, ওয়ালদন ছোট তো চেয়ারম্যানরা বসে রয়েছে, সব দেখা যায়। পরে বললে আর কি এসে চলে গেলো। আমি আর কি কোনো দিকে না থেকে সোজা বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার পর ঠিক আমি শার্টটা খুলতেছি, সে সময় আমাকে বলতেছে চৌকিদার আসছে বাড়িতে। চৌকিদার এসে বলতেছে যে কাশিম বাড়িতে আসোস না? পরে আমার মাই কয় বাড়িতে, যে ঘরে দেখো। কি হয়েছে? কয় চৌকিদার চেয়ারম্যান ওরা এখনই ইউনিয়ন পরিষদে যাইতে বলছে। পরে আমি মনে করলাম কি হয়তো বা কোনো দরকার। পরে কয় জন্ম নিবন্ধনটা নিয়ে আয়, ওটা ভুল আছে। আমি কই এটা ভুল, আমি তো আর বুঝি না তখন অতটা। আমি সনদ নিয়ে ওই চৌকিদার হাতে দিই, কইটা আমার হাতে দিয়ে আমি ব্যাগ রাখি, তুই পিছনে বই সাইকেলে করে আমি ইউনিয়ন পরিষদে আবার যাই। যাওয়ার পর আমার চেয়ারম্যান বলতেছে যে কাশেম তোমার সনদে একটু ভুল আছে, তুমি 3 দিন পর আসো। আচ্ছা, আমার মোটামুটি পরীক্ষার 7-8 দিন সময় ছিল সামনে। ভাবলাম যে 3 দিন পর নিলে তো আমার সমস্যা নেই, 8 দিন পর জমা দেওয়ার ডেট আর কি 1 সপ্তাহ আগে জানিয়ে দিচ্ছে আমাদের। পরে আমি চলে আসি ওই জন্ম সনদ দিয়ে। চলে আসার পরে আমি আবার যখন পরে যাই ইউনিয়ন পরিষদে, পরে প্রথম চেয়ারম্যান আমার বলতেছে যে কাশেম তোমার জন্ম সনদটা দেওয়া যাবে না। আমি বললাম আমি জন্ম সনদ না হলে তো কাকা আমি করতে পারবো না, পরীক্ষা না দিতে পারলে আমি ক্লাস 6 উঠতে পারবো না, ফাইনাল পরীক্ষা তখন, আমি 6 উঠতে পারবো না, আমার তো লেখাপড়া বন্ধ হয়ে যাবে। পরে বলে কাশেম দেখো বাবা, আমি চেয়ারম্যান মানুষ, আমার জনগণের উপর নির্ভর করে চলতে হয় না। তুমি যারা বাবা বলে দাবি করছো, আমি তো তোমার জন্ম নিবন্ধন দিয়ে দিচ্ছিলাম,
কিন্তু তোমার বাবা তোমার হাতে মানে যে এখানে দাঁড় করেছিল কিসের জন্য? আচ্ছা, আমি সরি টু সে আমার কোয়ারি এত বেশি মানে যে কারণে আমি প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, যদিও আমি অ্যান্সারটা আপনার কাছ থেকে পরে নিব। আপনি কি জানেন যে আপনার জন্মটা কিভাবে হয়েছিল? পরবর্তী থেকে আপনি কি শুনেছেন ঘটনাটা? হ্যাঁ জানি। প্রিয় শ্রোতা, অপেক্ষা করবেন, আমরা যখন গল্পের একেবারে প্রয়োজন হবে এই বিষয়টা জানার তখনই আপনাদেরকে জানাবো। হ্যাঁ, তারপর কি হলো? পরে বললো যে ওখানে তোমার বাবা দেখছিল তোমার নাম। বললাম হ্যাঁ। কই যে একটা বোকামি করছো, এই জন্মসূত্রটা দেখাইছো দেখেই তোমার এই সমস্যাটা। তোমার বাবা আমার এসে বলতেছে যে আপনার জন্ম নিবন্ধন দিলেন কিসের জন্য? আমি তোর বাবা না, আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে যে আমি ওর বাবা, বা আমার কাছ থেকে অনুমতি নিচ্ছেন এই জন্ম নিবন্ধন আমার নামে দেওয়ার আগে? পরে চেয়ারম্যান তো এইভাবে বুঝায় আমার কাছে, তোমার আমি সুতরাং কাশেম, তোমাকে আমি জন্ম সনদ দিতে পারবো না। সেই সময় পেয়েছি পরীক্ষাটা আমি আর দেওয়া হয় না এই সনদের জন্য। আচ্ছা, পরে পরীক্ষা না দেওয়ার কারণে এখন কি করব, একটা কাজ করবো। পরীক্ষা বন্ধ হয়ে গেল তখন? হ্যাঁ, পরীক্ষা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আপনি স্কুলের টিচারদেরকে বললেন না যে আমার এরকম একটা সমস্যা হচ্ছে, যেহেতু আপনারা জানেন বিষয়টা নিয়ে? আমি আর যাওয়ার সাহস পাইনি। আপনি আর যাওয়ারই সাহস পাননি? না না, সবাই জন্ম নিবন্ধন নিয়ে গেছে। এখন আমাকে স্কুলের টিচার এত আদর করে, আমি যদি তাদের সামনে যাই বলি আর কি, নিজের কাছে একটা খারাপ লাগলো যে আমি কিভাবে তাদের কাছে বলবো, জানতে পারিনি এই ঘটনা, বা আমার বাবা আমাকে সন্তান হিসেবে মেনে নেয় না। এসব কথা বলতে গেলেও আমার খারাপ লাগবে, বা স্কুলে আমার যে বন্ধুরা আছে তারা লজ্জা দিবে। এই কথা ভাইবে আমি আর টিচারের কাছে যাই না। পরে আর গেলামই না। পরে আমার একটা কাজ করতে হবো, তখন আমাদের পাশে রাস মেলা, বেতিলে মেলা হয়, আমাদের ওখানে খুব মেলা হয়। পরে রাস মেলা চলতেছে। আমার মা এইটুক সময় আর কি রাস মেলা যাওয়ার একটা প্রস্তুতি নেয় যে ওইখানে থাকবো আমার নিয়ে। আচ্ছা। পরে আমি বললাম যে আমি ডিমের দোকান দেবো আর কি। আমি অনেক কিছুই করছি, তার মধ্যে একটা এটা প্রথম, আমি ডিমের দোকান দেবো। মানে ডিম সিদ্ধ বিক্রি করব? ডিম সিদ্ধ করে বিক্রি করুন। জি। পরে ডিম নিয়ে যাই বিক্রি করি, হয় না, মানুষে কত সুন্দর করে করে বিক্রি করে, আর আমি আর কি একটা পাতিলে খালি কোনো রকম করে করি, আর আমার মা মেলায় ঘুরে গাড়ে করে এরকম ভাবে। পরে ওইখান থেকে আমি সার্কাসে যাই, সার্কাসের ভিতর ডিম বেশি আর কি। ওইখানকার ইয়েগুলোর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায় ওই মেলায় থাকতে থাকতে। পরে ওই মেলা চলাকালীন অবস্থায় তাদের সাথে কিছুদিন থাকি। সার্কাসে খেলার দোলা দেখায় না, ওই জাল টাইনে দড়ি বা বাঁশ খুঁটা এগুলা নিয়ে যাই। আচ্ছা। ওই সার্কাসে থাকি, ভাদাই মাসে আর কি অভিনয় করে যারা শিল্পী বৃন্দরা তারা আসে আর কি, ওগুলো দেখতে আমার ভালো লাগে বিদায় আর কি। আমি এখানে থাকি, আর শুধু খাওয়া দেয়, এছাড়া কিছু না। পরে এখানে কিছু থাকার পর মেলা যখন ওই অবস্থায় আমার মায়ে ঘোরা বাদ দেয় একটা দোকানে, যে মেলায় যে দোকান হয় চটপটি মোগলাই বিক্রি করে, আমার মৃদুল বাবুর দোকান আর কি। সেই দোকানে আমার মা একটা কাজ নেয়। কাজটা হচ্ছে যে প্লেট ধোয়া, চটপটি প্লেট এগুলা ধোয়া, পরিষ্কার করা, পেঁপে ছুলে দেওয়া, এগুলা করা আর কি। আমার মাকে বিনিময়ে 200 টাকা করে দেবো। তখন আমার মা বললো যে কাজ যখন পাইছি তাহলে আর ভিক্ষাবৃত্তি করবো না। আমার পোলায় যখন সার্কাস থাকে, এক জায়গায় থাকলাম দুজন। পরে আমি সারাদিন সার্কাসেই থাকতাম। পরে রাসমেলা ভেঙে মানিকগঞ্জ বিজয় মেলা, এই যে বিজয় মেলা হচ্ছে যে আপনার যে যুদ্ধের পর যে স্বাধীনতা হয়েছে না, এটা উপলক্ষে বিজয় মেলা হয়। পরে ওইখানে আমি কাজ করি। পাশাপাশি ওই সার্কাসে থেকে আমার মৃদুল বাবু নিয়ে আসে, কই যে তুই সার্কাসে না থেকে আমার থাক, তোরে দিব 200, তোর মায়েরে দিব 200, 400 টাকা করে তোরা পাবি। পরে আমরা ওইভাবে সার্কাসে বাদ দিয়ে দেই এবং মৃদুল বাবুর ওইখানে মায়ের ছেলে দুজন থাকি। ওখানে কাজ চলাকালীন অবস্থায় আমার ওইখানে কাজ করি, এবং যখন কিনা কাজ টাজ না থেকে ফ্রি হয় আর কি, ওই আবার ঘুরে আর কি। সম্পূর্ণ সুস্থ বলতে যে একবার সুস্থ তা না, কিছুটা আর কি তার মাথায় ড্যামেজ হয়ে রয়েছে আর কি। ভিক্ষা জিনিসটা সে বলতে পারে না। পরে ঘুরে মাসে হাত পাতে এই পাশাপাশি। পরে মেলা টেলা শেষ হয়ে যাওয়ার পর আবার আমরা বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর আমরা যে টাকা পয়সা পেতাম না, ওগুলা নিয়ে চলে আসি। কিছু টাকা পয়সা হয় ওগুলা জমাই, ওইখান থেকে আর কি আমাদের টাকা পয়সা জমানো হয়। এবং যে বাড়িতে থাকতাম তাদের কাছে আমরা টাকাগুলা জমা রাখতাম, যে আপনার আমার এই টাকাগুলো হয়েছে তা আপনি কাছে রাখেন। তাহলে তো আমাদের আর বিশ্বাসযোগ্য কোনো লোকজন ছিল না। তারাও বলতো যে দেখ, তো ভিক্ষা করে টাকা নস, তোর মায়ের তো কষ্ট করতে, এত কষ্ট করস, তোকে টাকা পয়সা আমরা মাইরে খামু, এইভাবে আর কি টাকাগুলা জমা রাখতেন। পরে একদিন ওই জমশের আর কি, আমি যাকে খালু বলে ডাকি, সে বলতেছে যে ই কর, তোর মায়েরে নিয়ে তে এই যে তোর বড় খালা একবারে ঘুরে আইগা আর কি। তারা ওই মাজারে যাবে, কোন একটা মাজার। বড় খালাটাকে
বড় খালা আর কি, যে যে আমার খালু বিয়ে করছে না, মানে আপন বড় খালার বাড়িতে ঘুরে আসে? না না না, তাহলে আর যে বাড়িতে থাকি ওই যাকে খালা ডাকি তার বড় বোন। ও, তার বড় বোনের বাসায়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই পরে শেষে কয় তোর বড় খালার বাড়ি, তোর বড় খালা এসে ওনার সাথে ঘুরে আইগা। হ্যাঁ, পরে যাই না বড় খালার বাড়ি, যেই ওনার বড় খালার বাড়ি হচ্ছে যে টঙ্গী। পরে এখানে আসি, আসার পর এখানেও আমার মা অনেকদিন থাকে। একটা মাজারে যাই, কি মাজারে গেছিলাম ট্রলারে করে এই টঙ্গী থেকেই, কিন্তু কি মাজারটা যে আমার ওইটা সঠিক জানা নাই। পরে মাজার থেকে চলে আসি। আমার মা বাড়ি আসার পর কোনো কিছু আর খাওয়া দাওয়া করে না, কোনো কিছুই খায় না। না খাওয়ার কারণে সম্ভবত সিলেট মাজারে গেছিল। আচ্ছা, ওইখান থেকে আবার ব্রেনে কোনো একটা চাপ প্রকার সৃষ্টি হইতে পারে সিলেটে যাওয়ার পরে, হয়তো বা হতে পারে। হ্যাঁ, পারিপার্শ্বিক পরিবেশ থেকে ওই কোনো কিছু খায় না, আবার শুকিয়ে যাওয়া ধরলো। তখন আমি একটু টেনশনে, কি ব্যাপার আমার মা হঠাৎ করে এরকম ভাবে শুকিয়ে যেতেছে, কারণটা কি? পরে আস্তে আস্তে দেখি আবার পাগল হয়ে গেছে। মানে কিছুদিন ভালো থাকে, তারপরে আবার যাতাই, আবার মেন্টাল হয়ে গেছে আর কি, সম্পূর্ণ না, একটু ভালো, আর প্রায় কথাবার্তা আবল তাবল বলা শুরু করে দিচ্ছে। পরে আমার মাকে নিয়ে আবার মেলা আসলো, আমাদের ওখানে মান্তা মেলা হয়, ওখানে আমি পানের দোকান দিলাম। আচ্ছা, পান সিগারেট ভাবে বাস্টার দিয়ে মার যে কাপড় ছিল পুরানো কাপড় ওগুলা দিয়ে ঠিক দোকান দিই, কিন্তু আমার দোকানে বেচা কিনি আবার হয় না। এই মানে এত দরিদ্র দেখে আর কেউ আসে না কিনতে? না, আর পান থাকলে জোরদা নেই, এরকম ভাবে তো আর বেচা কিনে হয় না, পুঁজি নাই তো বিজনেস এরকম। রাইট। পরে বেচা কিনে হয় না, তাও যাই সিন্নির দিন খুব বেচা কিনে হয়েছিল। ওই দিন 400-500 টাকা বিক্রি করছিলাম, 500 টাকা। এদিন খুব আর কি সর্বোচ্চ বিক্রি হয়েছে, কিন্তু ওই দিন টাকাটা আমার চুরি হয়ে যায়। ওই সিন্নির টাকাও ওটা চুরি করে নিয়ে যায়? ওটা আর কি আমি বাক্সে রাখছিলাম, তো আমার মারে রেখে গেছি। আমার মায়ের তো পাগল মানুষ কোথাও হাঁটতে গেছে, ওই সুযোগে নিয়ে গেছে আর কি, একবারে চালান গায়েব। পরে ওই ব্যবসা বাণিজ্য বাদ দিয়া আমি চলে আসি আবার বাড়িতে আসার পর কই না, এইভাবে ব্যবসা আমার দ্বারা এই কি ব্যবসা করবো এইভাবে। পরে ওই মৃদুল বাবু আবার আমারে, ওনার সাথে আবার ওই মেলা থেকে দেখা হয়েছে। উনি বলতেছে যে আবার এখানে আসছো কিছু জন্য, যে আমার নাম্বার নিয়ে যা, মোবাইল নাম্বার নিয়ে যা, এই নাম্বার আমাকে ফোন দিবি। আমি আমার মামা বলতাম ওনাকে, বললাম যে মামা আমার তো মা তো এখন আবার আগের মতো অসুস্থ, আম্মু তো আর কাজ করতে পারবো না, আমাকে একা একাই কাজ করতে হইব। পরে ঠিক আছে সমস্যা নেই, তুই আসিস, আমি লোক জোয়াই নেই। পরে শেষে তার ওখানে থাকতাম, থেকে বিভিন্ন মেলায় টেলায় গেতাম, ঘুরতাম, কাজ কাম করতাম। এমন একদিন আমার বলতেছে যে মামা আমাকে বাড়ি যাবি তুই, চল আমাকে বাড়ি যায় তোরে ঘুরে নিয়ে আসি, আমাকে বাড়ি এটা দেখে আসি শুনে। পরে তার সাথে গেলাম তাগো বাড়ি। তার স্ত্রী, তার মা বাবা ছিল। কয়ে তাহলেই কর, তোর মা যেহেতু বাড়ি অসুস্থ, তুই আর বাড়ি যায় কি করবি, তুই আমার এখানেই থাক, এন থেকে লেখাপড়া কর, পাশাপাশি দোকানপাটি করিস, যখন মেলা খেলা হয় আমার সাথে আবার দোকানে যাবি। আমি আবার লেখাপড়ার কথা শুনলে খুব হইতাম, আনন্দিত হইতাম। পরে বললাম যে মামা আমি তো এরকম পড়ছি, আমার তো জন্ম সনদ নেই। পরে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুই জন্ম সনদ আমি তোর এখান থেকেই করে দেবো, ব্যবস্থা করে দিব। আচ্ছা। পরে আমার ওই নাম দিয়েই আপনার আমডালা উচ্চ বিদ্যালয়, ওখানে আমি ভর্তি হই আমার 5-এ। পরে পিএইচসি পরীক্ষা দেওয়ার পর আমি ওখান থেকে ফার্স্ট হই। আচ্ছা, ফার্স্ট হওয়ার পর আমি ওইখান থেকে আর কি ক্লাস 7 উঠে 6 পার করে 7 উঠে 2 বছর থাকি, কিন্তু দেখা যায় আস্তে আস্তে তার ব্যবসাটা বন্ধ হয়ে যায়। পাশাপাশি যখন কোনো মেলা খেলা থাকতো না, তখন আমি আর কি, ওনার ক্ষেত ছিল বাড়ির সামনে, ওই কোদাল দিয়ে ক্ষেত সাফ করা বা গাছপালা সাফ করা, এগুলো কাজকর্ম করতাম আমি। এই কাজকর্ম করার পাশাপাশি আবার স্কুলে যেতাম, আবার আসতাম, এভাবে আর কি চলতে থাকে। যখন ব্যবসা বন্ধ হয়ে যায় তখন আমার বলে মামা আমার তো এখন অবস্থা খারাপ, আমি তো মামা আর লেখাপড়া তোমরা করাইতে পারবো না, তুমি বাদ দিয়ে দাও। পরে যে জন্ম সনদটাও ছিল ওইটাও আর আমাকে দেয় না, রেখে দেয়। সেই এখান থেকে তুমি বানিয়ে নিয়ে আবার কোনই করবা, একটা পাই আর কি, তারা আর আমাকে সনদটা দেন না। আচ্ছা। পরে আমি বাড়ি আসি, আসার পর দেখি মা আবার অনেক শুকিয়ে গেছে, আগের মতো আবার আমাকে ধরে একবার আবার, তখন আবার 2 চোখ দিয়ে পানি এসে গেছে। আমার মা কি হয়ে গেছে, এটা আগে সব ভয়ঙ্কর অবস্থা, একবারে দাঁত দুধ বের হয়ে গেছে আর কি, একবার কঙ্কাল হয়ে গেছে, চলার শক্তিটা পর্যন্ত নাই। পরে এই অবস্থা দেখে আর ওই যে মেলা খেলে যে আমরা কাজ করে টাকা জমেছিলাম, ওই টাকা একটা ঘর দিয়ে গেছিলাম আর কি, ওই মৃদুল মামার দোকানে কাজে যাওয়ার আগে। একটা 2 চালা ঘর, কিন্তু কোনো বেড়া টেরা দিচ্ছিলাম না, শুধু চালটা উঠাইয়া
এটা ওটা ওইভাবে আর কি করছিলাম। বেড়া কি ছিল তাহলে? না বেড়া ছিল না, বেড়া ওই আমার মার যে পুরান কাপড় ছিল না ওগুলা দিয়ে আর কি মায় ওইভাবে ওই পেছায় গুছায় শুয়ে থাকতো। ঝড় বৃষ্টি হলে ওইভাবেই কোনোই ছিল না। এই জায়গাটা কার ছিল? এই জায়গাটা ওই তো ওই জমশের জায়গা, পরের জায়গা। আরে জীবন। পরে শেষে আমাকে এই করে নিয়ে মারে দেখে আমার আর কি খুব খারাপ লাগে যে আসলে হয়েছে কি। পরে আমার জেবের থাকি উনি বলতেছে যে কাজ কর, তুই তোর মামার বাড়ি যেতে পারস না, তোর মামার বাড়ি খুঁজে বের কর। কে বলছিল এটা? এটা বলে আর কি আমরা জেবের থাকি তার স্ত্রী। আচ্ছা। না আমি আইসে দেখি যে আমার মা ওই বাড়িতে নাই, আমরা যে বাড়িতে রেখে গেছি ওই থেকে আমার মা রেখে দেয় দিছে। ও যে বাড়ি যাবার থাকতাম আমের চুরি উপরে আমার মারছিল তার বাড়িতে আমার মাঝে উঠছে। আচ্ছা, ওই লোকের বাড়িতে উঠছে। আবার ওই লোক হচ্ছে ওই জমশের ভাতিজা, ওনার নাম হচ্ছে সুনামিয়া। সুনামের বাড়িতে যে ওঠে, এই পাশাপাশি বাড়ি, মাঝখানে শুধু একটা বাড়ি, ওই বাড়ি পশ্চিমে তার বাড়ি। আমার মা ওই বাড়িতে যায় ওঠে। ওই বাড়িতে ওঠার পরে যে ঘরটা ছিল ওই ঘরটা ওই বাড়ির নেয় উঠায়। পরে ওইবারে আর কি এসে দিয়ে মা এবারে এসে দিয়ে মা নাই। পরে বলে মা নাই কি ব্যাপার? পরে মার জন্য জিজ্ঞালাম মা কই? তোর মা ওই বাড়ি গেছে, তুই যাস না, তুই এনে থাক, তোর মা একলাই আসবো। আমি কই না, মার কাছে মায়ের আগে দেখে আসি। পরে ওইখানে যাই, তারা বিস্তারিত কয় যে তোর মা যে টাকা করতো, টাকা চাইছে, এই জন্য হলাম তোর মারে করে মারধর করছে। তোর পরে তোর মা এবার চলে আমাকে এনে চলে আসছে। আচ্ছা, তুই আর ওইবার যাইস না, তুই এনেই থাক। পরে তাদের ওখানে থাকি এক সময়। পরে আমার কইতেছে তোর করিস, তোর মামার বাড়ি খুঁজে বাইর করা পারস না। আমার হাতে আবার টাকা ছিল, আমি একটা ফোন কিনে নিয়ে আসছি বাড়ি আসার পথেই, এই ছোট টাচ ফোন। পরে ওইটা দিয়ে আমি একটা ছবি তুলি আমার মার। আচ্ছা, ছবি তুললে আমার মারে জিগাই যে মা তুমি হাসা করে একটা কথা কৌতো, আমার মুখের দিকে তাকাও। আমার মা আমার মুখে দিকে তাকালে আমি যা কই আমার ভালো মতোই কয়। আমি আমার মুখের দিকে তাকাও, কই কি কবি ক? আমি কাছে তুমি তোমার জন্মস্থান কোন জায়গায়? আমার জন্মস্থান ভারতে। তখন আপনাকে পুরো জিনিসটা খুলে বলে, যেটা আপনি আমাকে শুরুর থেকে বলছিলেন। জি। আচ্ছা, তারপর আমার মা আমার বলতেছে যে আমার জন্মস্থান ভারতে, এরকম হওয়ার পর আমরা বাংলাদেশে চলে আসি। ওই যে কোদাল দিয়ে, আমি তো জানি আপনি এটা বলেছেন অলরেডি, পুরোটুকুই বলে কোদাল দিয়ে মাথায় করার পর। হ্যাঁ, তখন আপনি কি করলেন? পরে শেষে আমি করে আমার মার কাছ থেকে বিস্তারিত ঠিকানা নেই যে তারা বাংলাদেশের সুনামগঞ্জ, তুমি কোন জেলায় এসে উঠছিলা, কোন জেলায় থেকে আর কি হারাই যাও বাই হোক, বিস্তারিত সব ব্যাপারটা আমি জিজ্ঞাসা করি। তোমার থানা কোনটা, তোমার কোন জেলা, গ্রাম কোনটা, আমাকে সব বিস্তারিত বলে। আমি ওইটা তখন কোনো আর কি খাতা কলম ছিল না, তো আমি ওটা মনে রাখি। মনে রেখে আমি করি। আমার কাছে আরো 1500 টাকা ছিল তখন। ওই কাজ করে আসছি তো, ওই মৃদুল মামা আমার দিয়ে দিছিল, যেটি তোমার কাছে রাখো। আমার 5000 টাকা মোট দিছিল সে। এই ফার্স্ট টাইম আর কি আমার এতগুলো টাকা আমার হাতে আসছিল। তো অনেক কিন্তু শখ করে আর কি আমি বাকি 3500 টাকার একটা ফোন কিনছিলাম, আর 1500 টাকা আমার কাছে ছিল। পরে আমি তো চিনি না কোনো কিছু। এখন আমি সুনামগঞ্জ যাব, সরাসরি আমি গাবতলী আসি। আমার তো এই দিকটা চিনা, যে এর আগে সানোয়ার কাকার সাথে আসছি। হ্যাঁ, গাবতলী আইসা এখান থেকে যে দোতলা বাস গুলা, যে এই বাস ওইটা ওই শাপলা চত্বর, বড় একটা ফুল শাপলা চত্বর কয়, উনি আমার নামাই দিছে। আমি আর কি সিলেট যাবো যে কইছি, কইনে নাই মা ওই যে কমলাপুর যায় সিলেট যাও, সিলেট থেকে সুনামগঞ্জ যাই পারবা। ওরা মন থেকে শাপলা চত্বর নাই, মন থেকে হাইটে কমলাপুর যাই। কমলাপুর স্টেশনে যে মানুষের জিজ্ঞাসাবাদ করার পর আমার কই যাই তো সুনামগঞ্জ এদিক দিয়ে যাইতে পারবা, এই যে এই ট্রেন যাবো, এটার সময় আসবো। জিজ্ঞেস করতে সিলেটের ট্রেন পাইছি। পাওয়ার না ওই সময় আমি একটা ওই মানুষজন বসে না, ওইখানে আমি শুয়ে রয়েছি। শুয়ে থাকার পর আমাকে একটা মহিলা এসে ডাকতেছে, এই ছেলে ওঠো, এইখানে শুয়ে রয়েছে কি এই অবস্থায়, আর তোমার কই? আমার উপরে একটা চাদর ছিল তো, শার্টটা হিতানি দিয়ে আর কি চাদরটাকে আমি শুয়ে রয়েছি। কয় তুমি খালি গিয়ে এইভাবে শুয়ে রয়েছো কিসের জন্য, এত সুন্দর বললা তুমি? পরে বললাম যে আমি এরকম যাবো। কই কোনো কিছু চিনো? আমি কই না। পরে ট্রেনের টিটি রে ডাইকা বলে দিল আর কি আমার ডাক দিল, এই যে এই ট্রেনে যাও গা। পরে আমার বললো কি এই ট্রেনে যে যাওয়ার পথে যদি সমস্যা হয় তুমি আমার নাম্বার নিয়ে যাও, এই নাম্বার আমার ফোন দিবা। পরে শেষে আমি ওই ট্রেনে করে সিলেট যাই। যাওয়ার পর সিলেট আমি একটা রাত, তখন অনেক বাজে, 1টার মতো বাজে, দিনের বেলা ছাড়ে তো, রাত 1টার সময় আমি সিলেট যা পৌঁছাই।
তখন পুলিশে দেখি কি ওই টুকাই মুকাই যাচ্ছে ওকে আর কি দাবড়াইতেছে, আবুল তাবুল নেশা করতো। আমি আর কি স্টেশনে নামার পর দেখি যে এরকম দাবড়াইতেছে, তখন আমার আমি হোটেলে ঢুকে গেছি, আমার যদি আবার মারে। পরে আমি হোটেলে ঢোকার পর আমার ওই হোটেলদের রাত্রে আমি ওখানেই থাকার পর পরের দিন সকালে আমি জিজ্ঞাসা করি মানুষের যে আসা সুনামগঞ্জ আমি যাবো কীভাবে। সুনামগঞ্জ যাওয়ার ঠিকানাটা আমি মানুষে বললে দেয় যে এখান থেকে তুমি কদমতলি যাও। এরকমভাবেই করে আমি সুনামগঞ্জ যাই। সিলেট থেকে যে গাড়িতে আমি উঠি 90 টাকা ভাড়া নেয় ওই সুনামগঞ্জ নামাই দেওয়ার জন্য। তখন আমার একটা মহিলার একটা লোকের সাথে কথা বলতেছে যে আপনি কই যাইবেন। মহিলাটা বলতেছে আমি পলাশ যাব। কিন্তু পলাশটা হচ্ছে আমার মাঝে বলছে ওর ওই ইউনিয়নের নাম হচ্ছে পলাশ। আচ্ছা, তখন আমি ভাবলাম যে আমি যদি বিশম্বরবার কি উপজেলায় না যে সরাসরি পলাশ সেই মহিলার সাথে যেতে পারি তাহলে আমার জন্য ভালো হয়। ঠিক আছে, পরে সেসব পলাশ যে আমি আর ওই ঠিকানা অনুযায়ী কোনো খুঁজে পাই না। আমি গ্রামের নামটা অলরেডি ভুলে গেছি। ভুলে যাওয়ার পর আর কি আমি 3 দিন পর্যন্ত ওখানে খোঁজাখুঁজি করি, পলাশ পাই না। পরে শেষে হঠাৎ করে গ্রামের নামটা আমার মনে আসে, একজন মুখে রিক্সাওয়ালার কাছে শুনছি। রিক্সাওয়ালায় বলতেছে যে আমার আপনি যাবেন নাকি যে বাগবের। তখন আমার মনে আসছে না, আমার মাথা বলছে গ্রামের নাম বাগবের। আচ্ছা, বাগবের বাজার, গ্রাম হচ্ছে আক্তাপাড়া। আচ্ছা, এই লোকটাকে ধরি যে কিভাবে যায়। পর শেষ তাকে বললো যেখানে মোটরসাইকেলে গেলে 300 টাকা ভাড়া লাগবে। পরে আমি মোটরসাইকেলে করে নামছি। মোটরসাইকেল আল্লাহ বলছি যে আমি আক্তাপাড়া অমুক জায়গায় নামবো। আমার ছবি নিয়ে গেছেন? জি, আমার মার ছবি মোবাইলটা রাখছি। আবার প্যান্টের একবার ভিতরে পকেট থাকে না যে ওইটাই, উপরে পকেটে রাখিনি, কারণ ঢাকায় চুরি হয়ে যায়, আমার ভয়, ওইভাবে নিয়ে গেছি। পরে বৃষ্টি, তখন আমি একবার ভিজে গেছি। মোটরসাইকেল আলা তো এই কাপড় পরছে, ওই পানি পড়ে না। পরে আমি ওখানে নামছি। পর কয় তুমি কার বাড়ি যাইবা? আমি কই আমি যাবো আব্দুল হামিদের বাড়ি। কই যে আব্দুল হামিদের বাড়ি। নামছি পর লোকজনে বলতেছে যে এটা আব্দুল হামিদের বাড়ি। তখন একটা মেয়ে যাইতেছে ওই সামনে দিয়ে, কয় রোশনা খারো। আমার আব্দুল হামিদ, আব্দুল রহিম, 3 মামা আমার। তোমার খালাগোর নাম, বড় খালার নাম আইমন খালা, তারপর জাইমন খালা, তারপর আমার মা। এগুলো আর কি ডিটেল ভাবে আমি বললাম। আচ্ছা, এখানে কারো কথা বলছে না তোমার ভাই বোন ব্যাপারে? পরে বললাম যে বলছে হাসান হোসেন, তারপর আমার আর কি যে ছোট আরশ আলী না শহর আলী, আরশ আলী না আর কি শহর আলী। যখন কিনা শহর আলীর কথা বলছি তখন তারা বিশ্বাস গেছে, বলে যে আচ্ছা শহর আলী নামও জানবো কিভাবে তাহলে। এই শহর আলী এলাম একবারে ছোট। যখন আমার মা ওইখান থেকে চলে আসেন, শহর আলীর বয়স হলাম মাত্র 1.5 বছর। এই কথা তো আমি জানার কথা না। পর শেষে এটা শুনে তারা বিশ্বাস করে। পরে আমার ভাইয়েরা সবাই আইসা এক জায়গায় হইয়া আমার ছবি তুলে রাখে আর কি সিকিউরিটির জন্য। আমি পরে বুঝতে পারি যে আসলে তারা সিকিউরিটির জন্য ছবিটা তুলে রাখছে, যাতে করে আমি কোনো ফলস কিনা এটা তারা যাচাই করার জন্য আর কি। তারা বিশ্বাস করতে পারেনি। আর এত লোক আর কি একটা মেলায় যে মানুষ হয় এর চেয়েও বেশি মানুষ হয়েছে। আচ্ছা, আর কি পরে আমি জিজ্ঞেস করলাম যে কত বছর ধরে হারাইছে। তারা বললো যে 28 বছর যাবত আমাদের এখান থেকে আমাদের বোন নিখোঁজ। 28 বছর যাবত সেখান থেকে নিখোঁজ হয়ে গেছে। এই খবরটা জেনেই হয়তো বা আর কি আশেপাশে গারোদরা আর কি একবারে শেষ সীমান্ত হচ্ছে আমার মামার বাড়ি সিলেটের। আমি এই যে আজকে 3 দিন হয় আমি এই যে আবার আসছি যে। পরে আমার তারা আর কি কেউ বিশ্বাসযোগ্য না আর কি। এত লোক, আমি ভয় পেয়ে গেছি যে এত লোক আসলো কই থেকে। ওই বৃষ্টি, তাও আর কি মানুষের অভাব নাই। আমাকে অমুক জন এটা জিগায়, আমার মার বর্ণনা জিগায়, তোমার মার চুল কেমন, আমার মার চুল আবার কুকরানো, আর তোমার মার নাকের এখানে দাগ আছে কিনা, তারপর বাম হাতের কায়ানুগে এই সমস্যা আর কি ডিটেল ভাবে তারা আর কি করতেছে, আমার কাছে জানতে চাইতেছে। পরে সব মিলছে। পরে আমার বড় মামা, আমার 2 ভাই, আর হচ্ছে আমার খালু হাসান হোসেন 2 ভাই, আর বড় মামা আব্দুল মজিদ, আর আমার খালু আর কি ছোট খালার জামাই, ওনার নামটা সঠিক খেয়াল নাই আর কি। মোট 4 জন আমার সাথে আসবে। আমি আর কি নিয়ে আসবো, আমার মাকে দ্বারা নিয়ে যাবো এখান থেকে। আচ্ছা, পরে এইভাবে আমি তাদের সাথে করে নিয়ে সরাসরি
ইয়ে নামি সাইদাবাদ সুনামগঞ্জ থেকে গাড়িতে উঠে সাইদাবাদ নামি। এখান থেকে নামে পরে আমি নিজেও তো শুটিং হতে গেল না, পরে বললাম যে এখান থেকে আমার গাবতুলি যেতে হবে না, গাবতুলি গাড়ি যে কোথায় থেকে যায় এটা তো জানি না। পরে এক রিক্সাওয়ালা বললো যে দাঁড়ান 8 নম্বর গাড়ি যাবো, এই গাড়ি থেকে আপনারা গাবতুলি যেতে পারবেন। আচ্ছা, গাবতুলি গেলে ওইখান থেকে আমাদের শুক্তারা সার্ভিস, এটা আমার মনে আছে, আমাদের বাজার উপর দিয়ে সবসময় যাতায়াত করে। পরে এইভাবে নিয়ে আসি আমাদের বাড়িতে সাইদাবাদ থেকে গাবতুলি। কাকে নিয়ে আসেন? যেহেতু আমার বড় মামা হলাম 2 ভাই আর আপনার সম্পর্কে কি সবকিছু জানে তারা সিলেটে বসে, যে আপনার জন্মটা কিভাবে হয়েছে, কোথায় কি? না, কিচ্ছু জানে না। শুধু তারা এটুকু জানতে চাইছে যে তুমি কে। আমি বলছি যে আমার মা। তখন হয়তো বা তারা ভাবছে মনে হয় আমার মার বিয়ে শাদী হয়েছে। আচ্ছা, তার মানে স্টোরিটা তারা জানতো না। তারপর আপনার সঙ্গে আসলো আপনার মাকে দেখতে? হ্যাঁ, আমার মাকে দেখতে। তারপর যখন আসার পর ওই আমার মা আর কি ওই ঘরের মধ্যেই বসে রয়েছে, শুয়ে রয়েছে। আমার মা কাপড় দিয়ে বেড়া দিয়ে আর কি একটু করে ওইভাবে মাটির মধ্যে একটু করে শুয়ে রয়েছে। তখন আমার মারে যে আমি ডাক দিলাম, মা দেখো কি আইছে। মা মাথাটা উচ্চ করে দেখে আর কি, তখন একবারে মানসিক ভারসাম্য, কোনো হেদায়েত জ্ঞান নাই। দেখে আর কি আমার মার চোখ দিয়ে পানি পড়তেছে, আর আমি যে নিয়ে আসছি আমার মামা ভাইরা তাদের চোখ দিয়ে পানি পড়তেছে। আর গ্রামবাসীরা এই দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। পুরো গ্রামবাসী, আমাদের এলাকায় এত মানুষ আর কি বলার বাইরে। একটা মানুষ এত বছর ধরে রয়েছে, শুনছে যে পাগল্লির খোঁজ ভাই রয়েছে এত বছর পর, সে দেশ থেকে লোক আসছে নিত যে কলসি পাগল্লিরে, সবাই তো চিনে আমার মাকে। এই কথা শুনে আর কি ওই তো এত মানুষ আর কি বলার বাহিরে, মানুষের ভিড় কমেই নেয় আর কি। আমি যেমন মামাদের খুঁজে বের করবো এইটুকু আমার নাই, গিজগিজ করছিল মানুষ, এরকম মানুষ। পরে আর কি এই পুরা আর কি কান্নার রোল পড়ে গেছে আর কি। গ্রামবাসীরাও কাঁদে, আমার মাও কাঁদে। আপনার মা চিনতে পেরেছে? আমার মা চিনতে পারছে। পরে সবাই আর কি কাঁদতেছে, একবার কাঁদতে যারে যার। পরে এভাবে করে তারা ওই দিনটা সকালে গাড়িতে নামছে, তো পরে দুপুরে গোসল টোসল করলো, খাওয়া দাওয়া করলো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে পরে রাত্রে গাড়িতে আর কি আম্মুকে নিয়ে তারা সিলেটে আম্মুরে নিয়ে চলে আসবো। পরে শেষে ডিটেল ভাবে আর কি আমার ব্যাপারটা জানলো, ওইখানে বসে বিস্তারিত জানলো। হ্যাঁ, ওই সুনামের কাছে জানলো কি ব্যাপারে আমার বোনের কি বিয়ের সাথে হয়েছে না কিভাবে কি আর কি। পরে সুনামে বিস্তারিত ভাবে বলে। সোনামিয়া? জি। সোনামিয়াটাকে? সুনামে ওই জমশিরের ভাতিজা, যে বাড়িতে আমরা ওই যে পড়ে যাই। তখনই কি আপনি বিস্তারিত ভাবে জানলেন যে আপনার জন্মটা কিভাবে হয়েছে, নাকি তার আগে থেকেই জানতেন? না, আমি আগে থেকেই জানি। আচ্ছা। আমি যখন জমশেরের বাড়ি আসি প্রথম, যে আমার বাবা আগুন ধরাই দেয় ঘরে, যখন জমশেরের বাড়ি আসি তখন আমি আর কি আসার আগে যে আমার মা বলে সালে আরে, তখন একবার জানি। আরেকবার হচ্ছে যে যখন আমি বাবা বলে দাবি করি, ডাকি, মাছ মারতে গেছে, তখন একবার জানি। ওই যে আমার নানি বলে যে যাইরে রে তুই বাবা বলে ডাকছসকে, তোর বাবা তো ভালো না, শয়তান, তখন একবার জানি। তারপর আমি এইভাবে করে সেখান থেকে একটু জানতে পারি। পরে আমরা এখনো জানি না প্রিয় শ্রোতা আসলে ঘটনাটা কি ঘটেছিল, আমরা আরো সামনে গিয়ে হয়তো বা জানবো। তো সিলেটে নিয়ে আসার জন্য প্ল্যান করে তারপর আমার মার আর কি যে ঘট রয়েছে এগুলা বলে যে থাক, এগুলো আমরা নিব না, এগুলা পরে পাওয়া যাবো, এগুলো আপাতত থাক, আমরা এখন আমরা বোনরে নিয়ে যাবো, আমরা বোনরে পেয়েছি তাই খুশি। পরে এইভাবে করে তারা আমার মারে আর কি টুকিটাকি যে জিনিসগুলো ছিল এগুলা নিয়ে সিলেটে চলে যায়। আপনার মামাদের অবস্থা কেমন ছিল? আমি যখন গেছি আমার মামাদের অবস্থা ভালো না, খুবই আর কি দরিদ্র পরিবার। আর হচ্ছে যে আপনার, আমি আসলে বদনাম করতেছি না, আমি এত বছর ধরে আমার মামাদের বাসা খুঁজে পাইছি 4-5 বছর। বাট আপনি রিয়েলিটি যেটা সেটাই বলবেন। হ্যাঁ, সমস্যা নেই, 4-5 বছর হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো মামারা আমার মাকে একটা কাপড় দেওয়ারও হয় সামর্থ্য হয়নি। না, ঠিক আছে, সামনের দিকে আগাই। তারপর হয়তো সামর্থ্য আছে, কিন্তু তারা অন্যভাবে আর কি দেয় না, কি কারণে এটা জানি না। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ আগে। হ্যাঁ, তারপরে কি হলো নিয়ে যাওয়ার পরে? তারপর আমার মাকে ওইখানে নিয়ে যাওয়ার পর তো মনে করেন যে আরো মানুষ, হ্যাঁ, এখন মুরব্বী যারা তারা হলাম আগে আসতেছে, আইসের সময় মারে দেখতেছে যে হাইরে এতদিন তুই কোথায় আসছিল আমাকে ছেড়ে, এতটা বছর কিভাবে থাকলে আর কি, এরকম ভাবে হয়ে গেছে। পর আমাকে আর কি তারা খুবই স্নেহ করে, যে এই পোলাটার জন্য আজকে আমার মারে পাইছি বা আমার বোনরে পাইছি, খুবই স্নেহ করে। কিন্তু দেখা গেছে কিছুদিন যাওয়ার পর, 2 মাস যাওয়ার পর আমার আর কি হইলো মনে থেকে একটা বলতে ভাবি আর কি, যে আমার যে সুনামগঞ্জে যে মামার
আমার মার জায়গায় বিয়ে হয়েছিল ওই ছেলে যে 2টা ছেলে আছে তো হাসান হোসেন আর কি তাদের ভাই বলি ওনার স্ত্রী আর কি বলতেছে। আচ্ছা আচ্ছা, তো তারা ওই বাড়িতেই ছিল? হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় আমার মামার বাসা আর ওই ভাইদের বাসা এক গ্রামেই। তো কি হলো, মানে মাকে খুঁজে পেয়ে আপনার মা কি তাদেরকে চিনতে পারলো, ওই বাচ্চাদেরকে চিনতে পারলো? হ্যাঁ, আমার মা চিনতে পারে, আমার মা আর কি আমার ভাইদের চিনতে পারে নাই। আমার ভাই ছোট ছোট রাইখে আসছে আর 28 বছর আগে। আচ্ছা 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 আচ্ছা, 28 বছর আর আপনার সম্পর্কে বিস্তারিত জানলো তারা, মানে আপনার ডিটেইল জানলো যে আপনার ঘটনা কি কি হয়েছে সব জানলো? ওনারা এইখান থেকে আর কি আমার কাকার কাছ থেকে গ্রামবাসী কাছ থেকে জেনে গেছে। তারপর পরে বিরক্ত বোধ করে আর কি আমি দিন যা আর কি আস্তে আস্তে তাদের কাছে হয়ে যাই, অবহেলার পাত্র হয়ে যাই। এভাবে কিছুদিন যাওয়ার পর আর কি তাও পরিশ্রম করে চলি। একটা সময় আর কি জন্মভূমি আমার, ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, এই জায়গাটা ছাড়া আমার আর ভালো লাগে না। মানিকগঞ্জের কথা খুব মনে পড়ে। তখন ভাবলাম যে না মারে রেখে যাই কিভাবে, না আমার তোর মা ছাড়া আর কেউ নাই। আর এখানেও সবাই যার যার ঋণে ব্যস্ত, অভাবে সংসার। আর আমার এই দেশ ভালো লাগে না, তাদের ভাষাও বুঝি না, তাদের কথাবার্তা আলাদা। সিলেটের ভাষা তো অন্যরকম, সিলেট সুনামগঞ্জের ভাষা। পরে আমি করি কি, আমার বড় খালা যে ওই যে আইমন খালা, তার ছেলে আমাকে ফোন দেয় পর বলতেছে কাশেমতে আসো আমার বাড়ি বেড়ায় যাও। আমার আবার ছোটবেলা থেকে ঘোরার খুব শখ, খুবই শখ যে আমি ঘোরাঘুরি করি। পরে বললাম ঠিক আছে যাই, খালার বাড়ি যাই, খালারও দেখে আসা হলো, একসাথে বেড়েও আসা হলো। এইভাবে আমি একদিন বাইরে বললাম যে আমার তো টাকা নেই। পরে ঠিক আছে আমি তোর একটা বিকাশ নাম্বার, আমি তো 500 টাকা পাঠিয়ে দিতেছি। পরে 500 টাকা পাঠিয়ে দিচ্ছে। পর আমি আর কি ভৈরব হইয়া ওই নেত্রকোনা, আপনার হলাম 18 বাড়ি হলাম জায়গার নাম, রাউনাপুর গ্রাম, ওইখানে গেছি। যাওয়ার পর আর কি খালারে দেখলাম ওনাদের অবস্থাও খুবই খারাপ আর কি, খুবই দারিদ্র। পরে ওইখানে কিছুদিন থাকার পরে বললাম যে না ভাই আমি বাড়ি চলে যাই। এই কথা বলে আমি আর কি বাড়ি আসতেছি, ঠিক সেই সময় হলাম ইজতেমা চলতেছে। আমি আর কি ইজতেমা চলে আসলাম, বাড়ি না যাই, বললাম যে যাকে ইজতেমা চলতেছে এনে 3টা দিন ইজতেমা থেকে যাই। তখন আমার কাছে তো টাকা নাই, আমি থাকবো কিভাবে, খাবো কি কোথায়? এনে ইজতেমায় থাকতে গেলে আমার তো আর কোনো দল নাই যে আমি তাদের সাথে থাকবো বা খাবো। পরে আমি একটা বুদ্ধি বার করলাম যে এই যে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছে ইজতেমার, এই আপনার ব্যানার গুলা যে গাছে বাইধে দিছে, আমি একটা কাজ করি, ব্যানার গুলা পাইরে আমি বিক্রি করি। এখান তো যে অনেকে প্লেট রাখার জন্য এগুলাই করে, আমি কি করলাম ওই ব্যানার গুলো পাইরা 50 টাকা 60 টাকা বিক্রি করে 800 টাকা হয়েছে আমার। আর কি এইভাবে আমি ওইগুলো আর কি 50 টাকা 60 টাকা বিক্রি করা শুরু করলাম। পরে যখন 800 টাকা হইলো তখন এই হোটেলে খাই। আর ওই যে আর কি ইজতেমায় তো ভাগ করা, যার যার জেলা আলাদা, একজন মানুষ যেহেতু আর থাকতে পারে না। আমি ওই স্টেজের এক পাশে একটু জায়গা পাইলাম, ওখানে একটা ব্যানার বিছাইয়া 150 টাকাতে একটা কম্বল কিনা ওইটা শুয়ে থাকি। পরে এভাবে করে পরে বাড়ি চলে আসলাম আর কি। ইজতেমা শেষ। বাড়ি মানে সিলেটে না মানিকগঞ্জ? না মানিকগঞ্জ চলে আসলাম। আচ্ছা, তারা দেখে তো অবাক, মা তো সিলেটে থাকে, সুনামগঞ্জ রয়েছে। পরে আমি মানিকগঞ্জ চলে আসার পর এনে কোথায় থাকুম, ওই ঘরে তো আর ওইভাবে থাকা যাবে না। এখন পরে তারাও আর কি করলো যে কি ব্যাপার, তুই আবার চলে আসলি কিসের জন্য? বিস্তারিত বললাম যে এরকম কাজ কাম, যে এরকম ভাষা আমি থাকতে পারব না। পরে থাকবি না তো কি করবি, তোর এনে বাড়িঘর আছে না কিছু আছে? পরে আমি হোটেলের কাজে যাবো। পরে শেষে আমি বালির টেক মিষ্টির দোকান আর কি, হিন্দু, নাম হচ্ছে উত্তম কুমার ঘোষ, আমি তার হোটেলে কাজ নেই, মাসে 3000 টাকা বেতন, থাকা খাওয়া সব দিবে। পরে আমি তার হোটেলে কাজ করতে থাকি। কিছুদিন কাজ করার পর আমার আর কি আবার আম্মুর কথা মনে পড়ে। আম্মুর কথা মনে পড়ার পর আমি আবার সিলেট চলে যাই টাকা পয়সা নিয়ে। কিছু টাকা পয়সা হয় 3-4 মাস হয়ে যায়। পরে শেষে আমি আম্মুকে নিয়ে আসতে চাই, কিন্তু আম্মুকে দিবে না তারা। পরে শেষে আম্মুকে রেখে আবার এখানে চলে আসি। চলে আসার পর তখন আমি বুঝতে শিখলাম যে আসলে এইভাবে তো আমার জীবন চলতে পারে না। আমি এইভাবে পিতৃ পরিচয়হীন হয়ে এই একবার এখানে একবার ওইখানে ছিন্নমূলক ভাবে আমি আর কতদিন চলাচল করব, কতদিন মানুষের কথা শুনবো? পরে আমি আর কি করলাম যে আমি আমার বাবার স্বীকৃতি চাই। আমার মনে একটি জাগলো। আর আমি নেটেও দেখলাম যে বিভিন্ন মাধ্যমে আর কি তারা আর কি ন্যায় বিচার পাওয়া যায়, এগুলা করে আমি আর কি ভাবলাম, সিদ্ধান্ত নিলাম আমি আমার বাবার পরিচয় পাওয়ার জন্য আমি আমাদের থানায় একটা মামলা করব, মানিকগঞ্জ সদর থানা। কত সালের দিকে চিন্তা করলেন এটা?
এটা আপনার 2013-তে। 13-র দিকে, ওকে। তারপর 2013-তে প্রথমে আমি গেলাম ইউনিয়ন পরিষদে। যে আমি পরে বললাম যে চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার ব্যাপারটা জানেন, তা আমার এই বাবার স্বীকৃতিটা আমি চাই। পরে তিনি বললেন যে কাশেম, এটা আমরা তো অনেকবার চেষ্টা করছি, তোমার বাবা কিন্তু মানতেছে না। গ্রামবাসীরা জানাই, তারাও কিছু করতে পারে না। তখনও কি আপনার বাবা বিয়ে করেনি? না, তখন এতদিনে বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, বিয়ে করছে আরো আগেই। আচ্ছা, আরো আগে বিয়ে করে ফেলেছে। আমি ছোট থাকা অবস্থায় আমার বাবা বিয়ে করেছে। ওকে। পরে যখন জানাই কোনো কাজ হয় না, তখন আমি করি, সর্বপ্রথম মানিকগঞ্জ যাই লিগ্যাল এডে। আমার তো টাকা পয়সা নেই। পরে আমি লিগ্যাল এডে যাই, আমি বিস্তারিত ভাবে বলি যে আমার এরকম ঘটনা, আমার বাবা আমাকে। ওখানে কি আপনি বলেছিলেন যে আপনার জন্মটা কিভাবে হয়েছিল, কোন ঘটনার প্রেক্ষাপটে? হ্যাঁ, বলছি। আমি এবার জানতে চাই আসলে কি ঘটেছিল আপনার মায়ের সঙ্গে। আমার মার সঙ্গে যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে, আপনি কি আপনার মার কাছ থেকে এটা শুনেছেন নাকি অন্য কারো কাছ থেকে? হ্যাঁ, আমার মা যে বলা বলি করতেন লোকজনের সামনে, যখন সুস্থ হয়েছিলেন তখন যে বলা বলি করতেন, ওখান থেকে আপনি মূলত ঘটনাটা জানেন? হ্যাঁ, আমি ওইখান থেকে আমার ব্যাপারটা আর কি জানতে পারি যে আমার জন্ম কিভাবে এবং আমার মা এদেশে কিভাবে আসে। আচ্ছা, এই দেশে কিভাবে এসে সেটা আমরা জানি, কিন্তু আপনার জন্মের ঘটনাটা আমরা একটু জানতে চাই, কি করেছিল আসলে? আমার মা এদেশে আসার পর আমার দাদা তো আমার দাদা আর কি আক্ষেত করতেন আর কি, কুশল বুনতেন। জি। অনেক টাকা পয়সা জমি জমা ছিল, কৃষি কাজ করতেন, আর পাশাপাশি কবিরাজিও জানতেন। আমার দাদার নাম মানিক পোদ্দার আর কি, এলাকার সবাই তাকে এক নামে চিনে। পরে আমার মা আর কি দেখে যে এই পাগল অবস্থা এখানে থাকে, আমার দাদা ভাবলেন যে আমার দাদার বড় অনেক সয় সম্পত্তি ছিল আর কি, একটা ক্ষেত এত বড় ছিল, এক সেট দিয়ে দাঁড়ায় অন্য সেটের দিকে যত দূর চোখ যায় তত দূর তার ক্ষেত ছিল, প্রচুর সম্পত্তির মালিক। হ্যাঁ। পরে শেষে আমার দাদা আর কি আমার মাকে করে তার বাড়ি নিয়ে যায়, সে চিকিৎসাপাতি করে। একটু সুস্থ হওয়ার পর আমার মা আর কি আমার ওই দাদার বাড়িতে থাকতেন। ওইখানে থাকতেন বলতে আর কি ওই তাদের সাথে একটু কাজকর্ম করে দিত, রান্না বাড়া বা যে ধান বাড়তো যে ঢেকে দেয় এগুলা, তারপরে যে কুশল করতো, এই টুকটাক আর কি আমার মা কাজ টাজ করতেন। এই সময় আর কি আমার যখন 5-6 বছর আর কি, কয়েক বছর কেটে যায় এইভাবে। পরে আমার বাবা আর কি, মূল ঘটনা এটা যে আমার মা বলছেন যে আমার বাবা একদিন আমার মাকে বলতেছে যে এই সকিনা, আমার আবার পেয়ারা আর কি, পেয়ারা আছে না, আমরা বলি সুবরি বাগান ছিল, পেয়ারা বাগান অনেক বড় আর কি। সন্ধ্যা হয়ে যাইতেছে এই সময়, পর আমার মারে বলতেছে এই সকিনা, যে আব্বাই তোরে ওই যে টুকরি নিয়ে যেতে বলছে আর কি, ঝাঁকা নিয়ে পেয়ারা বাগানে যাইতে বলছে, পেয়ারা আনতে। আমার মা তখন ঠিক আছে যাই নিয়ে আসি। তখন আমার মা গেছে, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তখন আমার বাবা আর কি মার সাথেই এই ধরনের ঘটনাটা ঘটছে। পরে যখন আমার 7 মাস বয়স আর কি, আপনি যখন 7 মাস পেটে, হ্যাঁ 7 মাস পেটে, তখন আর কি এলাকার লোকজন প্রশ্ন করতেছে, আমার মা কিন্তু তখন সুস্থ, যে আমার দাদার চিকিৎসা করার কারণে আমার মাকে প্রশ্ন করতেছে যে এই কি ব্যাপার, কেমনে কি ঘটনাটা কিভাবে ঘটলো। এলাকার লোকজন আর কি বিভিন্ন প্রশ্ন করতেছে, শারীরিক পরিবর্তন দেখছে। তখন আমার মা বিস্তারিতভাবে বলার পর আমার বড় কাকা মুসলিম মাস্টার, তিনি আমার মার উপর ক্ষিপ্ত হয়ে যান আর কি, তাদের মান সম্মান যায়। এইভাবে আমার মাকে পরে সিলেট করে দিয়ে আসে, যে আমার মাকে মাজারে, পরে আমার মা মালা বিক্রি করে আসে। সিলেটে দিয়ে আসে মানে? সিলেট মাজারে আর কি, আমার মাকে বলে যে এক জায়গায় ঘুরতে যাবো। আচ্ছা, আমার মা তো আর তার সিলেট থেকে আবার মানিকগঞ্জ আসে কিভাবে আপনার মা? ওখানে আর কি আমার মাকে বলা হয় যে মাজারের ওখানে আমার কাকা জুতা খুলে রেখে নিছে, বলে যে তুমি এখানে বসো, আমি মোনাজাত করে আসি। পরে এই কথা বলে আমার মাকে যে বসে রেখে চলে আসছে, আমার মা আর জান না। যখন একটু সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, দিন আবার সকাল হয়ে যায়, কিন্তু তার খবর নাই। তখন আমার মা বুঝতে পারে যে আমার রেখে চলে গেছে। তখন আমার 7 মাস বয়স আমার মার পেটে। আচ্ছা, পরে শেষে আমি আমার মার গলে একটা মালা ছিল, 2 নুরির মালা, ঠিক আছে, এই করতো 2 নুরির মালা ছিল, রূপার মালা। ওই মালাটা একটা রিক্সাওয়ালা আমার মাকে তখন জিগায় যে কি ব্যাপার, তুমি দেখলাম বসে রয়েছে অনেকক্ষণ ধরে, তে এইভাবে কিসের জন্য গর্ভবতী অবস্থায়, তোমার অবস্থা তো ভালো না, পরে চলো আমার বাড়িতে চলো। পরে রিক্সাওয়ালাটা আর কি আমার মাকে দয়া করে তার বাড়িতে নিয়ে যায়, ওই সিলেটেই। হ্যাঁ সিলেটেই নিয়ে যায় আর কি। আমার মাকে ওখানে 2-3 দিন রাখার পর কয়, তাহলে তোমার তো বাড়ি যাওয়ার দরকার, এই মানিকগঞ্জ যাইবা, তাছাড়া টাকা পাইবা কই,
আমারও তো অবস্থা ভালো না যে তোমার টাকা পয়সা দেয় আমি সাহায্য করুম, তুমি তোমার এই মালাটা বিক্রি করে ফেলো। পরে আমার মাকে 300 টাকা দেয় তখন করে আমলে, আর কি আরো 17 বছর আগে 18 বছর আগে আর কি 300 টাকা দিয়ে মালাটা রেখে দেয়। মালাটা রেখে দেওয়ার পর আমার মা আর কি সুস্থ থাকা অবস্থায় তো এখানে 5-7 বছর ছিল, সে অনুযায়ী আর কি ঠিকানা সব মনে আছে। ওই অনুযায়ী আবার এই গ্রামে চলে আসে, এই গ্রামে আবার মানিকগঞ্জ চলে আসে। মানিকগঞ্জ আসার পর তখন এলাকার লোকজন বুঝতে পারে যে আসলে এটা আমার কাকার চাল, আমার বাবার চাল। পরে তখন আর কি আমার মা যখন ঘুমাইছিল তখন আর কি এরপর ওইখানে আমার জন্ম হয় আর কি ওই সালেহার বাড়িতেই। জন্ম হওয়ার পর আর কি এই যে বড় হই আমি ওখানে, ওই আমার মার ওইখানেই। ঠিক আছে, আমার জন্মর 7 দিন পর এটা আমাদের এলাকায় একটা আসলে আমি তো জানি না আর কি, সবাই বলে এটা আল্লাহবাগে একটা অলৌকিক ঘটনা যেটা আমার সাথে ঘটছিল। আমি হলাম 7 দিনের দিন আমার বয়স, ছুটি উঠে আর কি তখন একটা বন্যা হয়েছিল। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমি বন্যার ঘটনায় যাব। একটা যেটা হচ্ছে যে আপনার মা যদি ওইখানে ওই সময়টাতে পরিপূর্ণ সুস্থই হবেন, তাহলে তো তার যেহেতু তিনি আগে বিবাহিত ছিলেন, তার মানে এরকম একটা ঘটনা তার জীবনে ঘটছে, তাহলে এটা তো একটা ভালো ঘটনা না, সে সম্পর্কে তিনি সচেতন থাকতেন। আইদার তিনি সুস্থ ছিলেন না পরিপূর্ণ, অথবা ঘটনা অন্যরকম কিছু ছিল যেটা হয়তো আপনি জানেন না। দুটোর যে কোনো একটা কিছু ছিল, নিশ্চয়ই ছিল, কারণ সে যেহেতু বিবাহিত ছিল, তার যেহেতু 2টা বাচ্চা ছিল, সুতরাং এরকম একটা সম্পর্কের যদি বাচ্চা চলে আসে পেটে, এবং সেটা আপনার মার বোঝার কথা, তো যেহেতু উনি মানসিকভাবে সুস্থ ছিলেন না, তার মানে হয়তো পরিপূর্ণ সুস্থ ছিলেন না, এটাও হতে পারে যে উনি বুঝতে পারছেন না রে কী করবেন। আরেকটা বিষয় যেটা হতে পারে যে আপনি যার কথা বলছেন, যাকে বাবা হিসেবে দাবি করছেন, সেও তো হয়তো অন্যরকম একটা কমিটমেন্ট তার মধ্যে ছিল এই দুজনের মধ্যে, সেই কারণে হয়তো বা ঘটনাটা ঘটেছে। আমি শিওর না কি ঘটেছে, বাট আপনি যেভাবে যা শুনেছেন, যেহেতু আপনার দেখার সুযোগ ছিল না, সেটাই আপনি আজকে এখানে বলছেন। হ্যাঁ, তারপর জানি না, এখনো আমার মা কিন্তু সিলেট না, আমার এখানেই থাকে। কি হলো তারপরে? ওই আপনি যেটা বলছিলেন যে আপনার ওই সালেহা নানির ওখানে আপনার জন্ম হলো, তারপর আর কি তখন আমার জন্মের সময় আর কি তখন বন্যা হয়েছিল। বন্যা হওয়ার কারণে আর কি ওই যে বললাম নদীর পাড়েই আর কি বাড়ি ছিল, নদীটা খুব একটা দূরে না। পানি এতটাই হয়েছিল যে আমার মার যে নিচে ছাপড়া ঘর ছিল, ওই ঘরটাও তো আর কি পানিতে হয়ে যায়, পানি উঠে যায় ঘরে। পরে আমার মা আর কি ওনার বাড়ি উঠে, ওটার পর আর কি আমার জন্মের ওনাদের বাড়িতেই হয় এই ছাপড়া ঘর না। বাড়িতে হওয়ার পর 7 দিনের দিন আর কি ছুটি উঠে একটাই আছে আর কি, 7 দিন পর আর কি মহিলারা ঘর থেকে বেরোতে হয় যার বাচ্চা হয়। পরে আর কি আমার মা আমাকে নিয়ে, নানিও বাড়ি না, আর মা আমাকে নিয়ে আর কি বের হয়েছে আর কি অন্য বাড়ি আর কি, কিসের জন্য জানি না আর কি। এক হাতে কলস আর এক হাতে আমি আর কি, এভাবে দুইটাই করে যাইতেছি করে। পরে আস্তে আস্তে যাওয়ার পথে যায় আর পানি বাড়ে, তখন হঠাৎ করে একটা পুকুরের মতোই আর কি প্রচুর স্রোত পানি আসতেছে নতুন আর কি, ওইখানে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আর কি নদীর চর তো অনেক বড় হয়, আর ধার ছেড়েছে, আমার মার হাতে আমি ছুটে যাই। ছুটে যাই, ঠিক আছে, আমার মা ও মনগঞ্জে পানিতেই হয়ে যায়। পরে শেষে আমার মা তো যে পাড়ে উঠে একটা ভিটে উঠে পরে চিৎকার করে যে আমার বাচ্চা পানিতে হারিয়ে গেছে। তখন আমার 7 দিনের দিন বয়স। এই ঘটনাটা আপনি মানিকগঞ্জের প্রায় প্রত্যেকটা লোকে জানে। আচ্ছা, এটা নিয়ে শুনছি আমি, পেপার হয়েছে অনেক আগে ছোটবেলায়। পরে আর কি 7 দিনের দিন বয়স, আসলে এটা আমি নিজেও বিশ্বাসযোগ্য না যে একটা 7 দিন। পৃথিবীতে অনেক মিরাকল ঘটনা ঘটে, এখানে অবিশ্বাস করার কিছু নাই। কি হয়েছিল তারপর? পরে আর কি আমাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, যে ঝাঁকি জাল বা ঠেলা জাল, তারপর বেশ ধরে নিয়েছে আপনি মারা গিয়েছেন, আপনার কথা বলা যাচ্ছে না, আমাকে কোনো নাই, লাশটা পাওয়া যাচ্ছে না। না লাশ পাওয়া যাচ্ছে না। পরে শেষে আর কি হঠাৎ করে দেয় যে উষা পাতে যে গুড়া মাছ ওঠার জন্য, ওইখানে আর কি উষাটা বাঁধা যে থাকে, দড়ি আছে না, দড়ির আর কি কিছু আবর্জনার সাথে ছিল, ওইখানে যে আমি বাইজে রয়েছি, আটকাইছি, ঠিক আছে। পরে শেষে ওই উষা উঠাইতে যায়, ওই লোকটা পরে শেষে পাইছে, আপনাকে খুঁজে পায়। মোটামুটি ধরেন যে আপনার 2-3 কিলো পরে আর কি ধারের শেষ সীমান্তে 2-3 কিলো আপনি ভেসে গেছেন এভাবে? হ্যাঁ, এভাবে ভেসে গেছি। আর ওইদিকে তো খুঁজতেছে আমাকে, কিন্তু ওইদিকে আমাকে পাচ্ছে না কোথাও। পরে শেষে যখন এইখান থেকেই আসছে যে ওই জায়গায় একটা বাচ্চা হয়েছে, পরে এখানে যাই দেখি আমার আর কি শরীর আর কি আর সবরি মাটি ঘোলা পানি আসছে তো আর কি, সারা শরীর হয়ে গেছে, ওই সবরি মাটি পরে শেওলা হয়ে গেছে। আর আমার পেটটা প্রচুর ফুলা আর কি, হ্যাঁ, আর আমার কোনো নাই, না কোনো দম নাই। পরে এগুলো আর কি আমি শুনছি, এগুলো তো আমি জানি না, ছোট তখন 7 দিনের দিন বয়স। পরে তখন সবাই বলতেছে যে না আসলে আল্লাহ
বড় নিষ্ঠুর, এরকম একটা পাগলের এরকম বাচ্চা দিল, তাও এত সুন্দর বাচ্চাটা তাও আল্লাহ নিয়ে গেল। কিন্তু আমার মা মানতেছে না, আমার মাকে কেউ মানাইতে পারতেছে না। আমার মা বলতেছে না আমার বাজান মরতে পারে না। পরে শেষে আমার মা আমাকে উল্টা করে ধরে পেট উপর দিকে দেয়, মাথায় নেয়, ঠিক আছে, আর কি করতেছে, সেন্স তো এমনি সম্পূর্ণ নাই, কান্না করতেছে আর আল্লাহর কাছে করতেছে। এই অবস্থায় আর কি পানি পেটে ছিল না, এগুলো আর কি বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর আর কি আমার তো কোনোই নাই, পরে এই অবস্থায় আমার মা আর কি আমার দুধ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, যে ঠিক আছে, তখন আর কি দেখে আমার মা বলে যে তখন আমি দেখি যে হালকাভাবে এলাকার মহিলাদের কাছে যে গল্প করছে ওইটা আমি শুনছি, যে হালকাভাবে বাবু, আমার মা আমাকে ডাকনাম বলে বাবু, আচ্ছা বলে বাবু দেখি কি হালকা ভাবে একবারে ইয়ের মতো পিঁপড়ার মতন আর কি চুষতেছে। তখন আমার ভিতরটা শান্তি হয়। পরে শেষে আস্তে আস্তে ও ঠিক হয়ে যায়। এইভাবে আমার ওইখানে জন্ম। গল্পটা যেখান থেকে যতটা পিছনে গিয়েছিলাম আমরা আবারও ঠিক সেখানেই ফিরে যেতে চাই। পিতৃ অধিকার নিয়ে আপনি লড়াই করা শুরু করলেন এবং প্রথমে আপনি লিগ্যাল এইডের কাছে গেলেন, যেহেতু আপনার পয়সা করি নাই। এখান থেকে আসলে আমরা এতটা পেছনে গিয়েছিলাম যে লিগ্যাল এইডে গিয়ে আপনি আসলে কী বললেন আপনার জন্মের ব্যাপারে। তো সেখানেই আসলে পুরো বিষয়টা ক্লিয়ার হলো, কিন্তু কিছু কোশ্চেন থেকেই গেল। যাই হোক, এই কোশ্চেনগুলোর অ্যান্সার ওর কাছ থেকে পাওয়া যাবে না, ওর মার কাছ থেকে হয়তো বা পাওয়া যেতে পারে। কিন্তু ওর মাও কি আসলে মানসিকভাবে পরিপূর্ণ সুস্থ কিনা আজকের এই দিনে, সেটাও একটা প্রশ্ন। সেই প্রশ্নের জায়গা থেকে তাকে এই ধরনের প্রশ্নটা করা এতদিন পরে আমাদের উচিত হবে কিনা, সেটাও একটা কথা। তবে এটা তো ঠিক যে জন্ম পরিচয় বলে যে বিষয়টার জন্যে কাশেম লড়াই করছে ওই মোমেন্টে, সেটা তার ছিল না, সেটা তো একেবারে এস্টাবলিশড। এখন সেটা কেন ছিল না, সেই গল্পটা যেরকমই হোক না কেন রেজাল্টটা হচ্ছে ছিল না, মানে পরিচয়টা ছিল না। তো সুতরাং সেটা ভয়ানক রকমের কষ্টের একটা ছেলের জন্যে, এবং লেখাপড়া তো হলোই না একটা জন্মসনদের কারণে। কতটা ইম্পর্টেন্ট দেখুন একটা জন্মসনদ। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার এখন সার্টিফিকেটে সবার আগে বলে মায়ের নাম লিখো। হ্যাঁ, মার নাম, তারপর হচ্ছে পিতার নাম, আগে ছিল পিতার নাম, তারপর হচ্ছে মায়ের নাম। তো একটা সন্তান যখন পৃথিবীতে আসেন, সৃষ্টিকর্তা তো পাঠিয়ে দেন, তার তো কোনো দোষ থাকে না। সে কীভাবে দুনিয়াতে এসছে না এসছে সেটা নিয়ে সামাজিক এথিক্সের জায়গা থেকে, ধর্মীয় বিষয়ের জায়গা থেকে আমাদের সমস্যা থাকে যারা আমরা বুঝদার মানুষ, কিন্তু সন্তানের তো কোনো দোষ থাকে না, তার প্রপারলি বড় হওয়ার অধিকার আছে। কিন্তু একটা জন্মসনদের কাছে যখন তার লেখাপড়া বন্ধ হয়ে যায়, তার ভবিষ্যৎটা বন্ধ হয়ে যায়, তখন সেটা নিঃসন্দেহে অনেক 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 বেশি দুঃখজনক। তো সেই জায়গাটি থেকে এই ছেলের মাথার মধ্যে একসময় রিয়েলাইজ হলো, ঠিক আছে, আমি আমার পিতার অধিকারের জন্য লড়াই করব, পিতৃ পরিচয়ের জন্য লড়াই করব। ঠিক আছে, লিগ্যাল এইডের গল্পে ছিলাম আমরা, তারপর কি হলো? তারপর আমি সর্বপ্রথম লিগ্যাল এইডে না, আমি সর্বপ্রথম আমাদের ডিসিএস ছিলেন, যিনি ছিলেন রাশিদা ফেরদৌস, তারপর আবার আমি একটা চিঠি লিখি। আচ্ছা, চিঠিটা লিখি যে আমার আর কি বাবার পরিচয় না থাকায়, যে আমার জন্ম নিবন্ধন দেওয়া হয় নাই, বা আমার মা এই দেশে কিভাবে আসছে, আমি এইসব ব্যাপার বিস্তারিত লিখে আমি আবেদন করি যাতে করে আমাকে একটা জন্ম সনদ দেওয়া হয়, আমি যাতে করে লেখাপড়ার সুযোগ পাই। এভাবে আমি একটা চিঠি দিই আর কি জেলা প্রশাসক বরাবর। পরে চিঠি নিচে আমি হলাম আমার নাম্বার দিয়ে দিই, ফোন নাম্বার। পরে কিছুদিন বাদে আমি হলাম তখন বালিরটেক মেলা চলতেছে, আমি মেলায় হলাম কাজে যোগ দিই। আচ্ছা, এই মুগলা দেন, তখন আমাকে একদিন হঠাৎ করে ফোন দেয়। কে ফোন দেয়? ওই জেলা প্রশাসক। আচ্ছা, ফোন দিয়ে বলে যে কি নাম ছিল ওনার? ওনার নাম ছিল রাশিদা ফেরদৌস। রাশিদা ফেরদৌস, ওকে। পরে উনি আমাকে ফোন দিয়ে বলতেছে, আচ্ছা তুমি কি ইয়ের জন্য করছিলাম? বললাম জি। তাহলে তুমি আমার সাথে আগামীকাল দেখা করো। আচ্ছা। পরে আমি ওখানে যাই, যাওয়ার পর তিনি আমাকে বলেন যে একটা কাগজ লিখে দেন, ওই জজ কোর্টের নিচে দেখবা এই ডান সাইড একটা আছে লিগ্যাল এইড লেখা, ওইখানে যাও, আমি ফোন করে সব বলে দিচ্ছি। পরে শেষে আমি ওই লিগ্যাল এইডে যাই। লিগ্যাল এইডে যাওয়ার পরে আমার লিগ্যাল এইড থেকে জিজ্ঞাসা করে যে আপনি কিসের জন্য আসছেন, কি। তখন আপনি বিস্তারিত ঘটনাগুলো বলেন। তখন আমি আর কি বিস্তারিত ঘটনাটা বলি যে আসলে আমার মা এভাবে আসছেন, আমার মা একজন পাগল, আমি আমার বাবার পরিচয় জানি না, কিন্তু আমার মা যাকে বাবা বলে দেখিয়ে দিয়েছেন সে আমাকে সন্তান হিসেবে মেনে নেন না। পরে আমি বিস্তারিতভাবে আর কি খোলাসা করে ঘটনাটা বলি। বলার পর তারা আর কি আমার বাবার কাছে একটা নোটিশ পাঠায় যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনি আসেন।
পরে সর্বপ্রথম এই কোর্টে আর কি লিগ্যাল এডে আমি আর আমার বাবা সম্মুখীন হওয়ার পর আমার বাবাকে প্রশ্ন করে, আচ্ছা এই কি আপনার ছেলে? আমার বাবা সরাসরি বলছে না, ছেলে না। পরে আমার বলতেছে কি তোমার বাবা? আমি বলছি হ্যাঁ আমার বাবা। তোমার প্রমাণ? আমার তো তখন কোনো প্রমাণ নেই। পরে বললাম যে আমার গ্রামবাসীরা সবাই জানে। পরে আমাকে ম্যাজিস্ট্রেট বলতেছে, দেখো গ্রামবাসীর কথাই তো আইন চলবে না, তুমি করো, প্রমাণ নিয়ে আসো। তোমার মা আছে? আমি বললাম জি আছে। তোমার মা কোথায়? বললাম আমার মা তো সুনামগঞ্জ আমি রাইখে আসছি, আমার তো এখানেই নেই। তোমার মাকে নিয়ে আসো। এখন আমি ভাবলাম যে মানিকগঞ্জ থেকে সুনামগঞ্জ যায় আমার মাকে আনতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন, আর এই সময়টায় আমার কাছে টাকাও নাই, কাজ করতেছি, খালি কোনো রকম কটা পেটে ভাত আর বললাম অল্প কিছু টাকা পাই, যা দিয়ে বললাম কোনো রকম চলতেছে না। মাকে আনতে গেলে তো কিছু টাকার প্রয়োজন। বলে আমি আপনাদের মাধ্যমে কোনো মীমাংসা করব না। আপনাদের মাধ্যমে কোনো মীমাংসা করব না? না না। কাকে বলে এটা? আপনার বাবা? এটা আমার লিগ্যাল এডে বলে আর কি। লিগ্যাল এড? ও আচ্ছা আচ্ছা, লিগ্যাল এডটা বলে। আচ্ছা হ্যাঁ। পরে বলার পর কয় আচ্ছা ঠিক আছে, আপনি না মানলে তাহলে আমরা আইনগতভাবে এখন ব্যবস্থা নিব। পরে শেষে লিগ্যাল এডের মাধ্যমে জজ কোর্টে মামলা হয়। আচ্ছা। মামলা হওয়ার পর উকিল দেওয়া হয়। আমার জন্মের আগে যে একটা মামলা করা হয়েছিল যে আমার বাবার বিরুদ্ধে থানায়। আপনার জন্মের আগে মামলা করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। কে মামলা করেছিল এটা? এই মামলাটা করছিল ওই যে সালেহা, আমি নানি বলতাম, তার বাবা। আপনার বাবার এগেইনস্টে? হ্যাঁ হ্যাঁ। ওই যে গ্রাম্য সালিশি যে বিচার হলো, আমার বাবা মেনে নিল না। তারপরে সে আর কি আমার বাবার বিরুদ্ধে একটা আমার মাকে দিয়ে মামলা করেছিল। কিন্তু ওই মামলার কোনো হদিশ নাই, কোনো ভ্যানিশ আর কি। আমার বাবা টাকা পয়সাতে সব করে দিছে। পরে আর কি ওই উকিল আবার পরে সে বলে যে এরকম ঘটনা যে না সত্যি কাশেমের মা ওর জন্মের আগে একটা মামলা করছিল দিলুর বিরুদ্ধে। এই জিনিসটা থাকার কারণে আমার মামলাটা আর একটু শক্ত হয়, পাকাভুক্ত হয়। পরে সে সেইভাবে মামলা চলতেছে। কিন্তু আমার যে উকিল তিনি আবার আমার জানা মতে আর কি বাবার কাছ থেকে টাকা পয়সা খায়া 2 নম্বরে করতেছে। সেটা অন্য হিসাব। বাট মামলাটা কি চলমান কিনা? এখনো মামলাটা চলতেছে নাকি আপনি হাজিরা দিলেন? ওখানে গিয়ে মামলাটা জজ কোর্টে যাওয়ার পরে কি হলো সেটা আমাকে একটু বলেন। জজ কোর্টে যাওয়ার পর আসলে কি হইতেছে আমি নিজেও জানি না। কত সালে গেল জজ কোর্টে? জজ কোর্টে মামলা করছি 15-তে। 2015-তে? হ্যাঁ। 2015-তে মামলা করলে তো আপনার বাবা এতদিনে অ্যারেস্ট হওয়ার কথা, তারপরে ওখানে তার জামিনে আসার কথা, এবং সেখানে মামলা কি অবস্থায় চলতেছে না চলতেছে সেটা নিয়ে তো আপনার খোঁজ খবর নেওয়ার কথা। আমি যতটুকু আর কি খোঁজ খবর, এবং আপনার উকিল সেটা আপনাকে জানানোর কথা। না, আমার উকিল ওইরকম ভাবে আমাকে কোনো সময় জানায় না। যদি কখনো দেখা হয়। আপনি উকিল চেঞ্জ করেন না? উকিল আমি চেঞ্জ করবো কিভাবে? আমার তো এরকম ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? উকিল চেঞ্জ করার আপনার যে কোনো মুহূর্তে ক্ষমতা আছে। আমার তো একটা উকিল পরিচালনা করতে গেলে টাকার প্রয়োজন। আচ্ছা। আমাকে হলাম সরকারি ভাবে উকিল দিছি নিযুক্ত করে, লিগ্যাল এড থেকে। এখন আমি চাইলে তো আর উকিলটাই করতে পারি। আপনি লিগ্যাল এডে কেন যাচ্ছেন না? আমি লিগ্যাল এডে এই গত তারিখ কিছুদিন আগে আমার একটা তারিখ গেছে, পরে গেলাম। যাওয়ার পর তারা বলতেছে যে আমরা আচ্ছা করে দেখতেছি। পরে উকিলের সাথে দেখা করলাম। উকিল আমাকে বলতেছে যে এর মধ্যে আর কি অনেক লেখালেখি করছে সাংবাদিকরা, কিন্তু কোনো কাজ হয় না। সাংবাদিকরা লেখালেখি করছে আপনাকে নিয়ে? হ্যাঁ, লেখালেখি করছে, কিন্তু আমার বাবা ওই এটা প্রচার করতে দেন নাই। ঠিক আছে, এটা আপনার ধারণা। ওকে, সমস্যা নেই। দেখুন, আমি যখন আমার জায়গা থেকে জিনিসগুলো বলবো, যেহেতু বিষয়গুলো বিচার বিভাগের অধীন বা এর জায়গা থেকে এসছে, তখন আমাকে একটা নিউট্রাল ভূমিকায় বলতেই হবে। এটা শুধু আপনার জীবন গল্প না, এখানে অনেক বিষয় জড়িয়ে গেছে। শেষের দিকে এসে আমি যেটা চিন্তাও করতে পারিনি। যাই হোক, আমি একটু সামনের দিকেই যাব। সে কারণেই বলছি যে আপনার বাবা আসলেও তাদেরকে টাকা দিয়েছে কিনা, যেটা হয় ইয়েলো জার্নালিজম আছে, সেটা আপনি বলছেন, বাট আমরা আমাদের জায়গা থেকে কিন্তু সেটা নিশ্চিত করছি না। এটা আপনার কথা। ওকে, ঠিক আছে। হ্যাঁ, বলেন। তারপর আমি উকিলের সাথে কথা হলো। আপনার কি বললো উকিল? হ্যাঁ, উকিল আর কি এই যে শেষ তারিখ যে, পরে উকিলরে বললাম যে কাকাতে মামলা কেমনে, কি খবর, কি হয়েছে? তিনি বলতেছে কাশেম যে তুমি আমরা ডিএনএ টেস্টের জন্য একটা ডিএনএ পরীক্ষা আছে, এই পরীক্ষাটা করলে যদি সঠিক পরীক্ষা করা হয় তুমি তোমার বৃত্তি পরিচয় পাই যাবা। কিন্তু এটার মধ্যে একটা আছে, ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলাটা হলাম আমার আর কি উকিল বলতেছে যে তুমি ডিএনএ টেস্টের জন্য আমি আবেদন করলাম, কোর্টে থেকে এটা এখন গ্রহণ করার পর যেখান থেকে যে এই ডিএনএ টেস্টটা করা হয় এই জায়গাটা হলাম ঘুষ খায়। এখানে তোমার বাবা টাকা পয়সার অভাব নেই, এমন আছে তোমার বাবা ওইখানে 2 লাখ বা 5 লাখ টাকা
দিয়ে দিল, কিন্তু তখন রিপোর্টটা তোমার বিপক্ষে আসতে পারে, এটার সিকিউরিটি দিবে কে? পরে আমার এক সাংবাদিকের সাথে পরিচয় ছিল, এই কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক আমাদের মানিকগঞ্জের, নাম হচ্ছে সাবু কাকা আর কি, সাবু। আমি আর কি তাকে যে বলি যে কাকা এই ঘটনা, তো এখন তো আমি তো এই টাকার, আমার বাবা যদি এখানে টাকা দিয়ে দেয় এরকম উকিল বলতেছে, তা আমি কি করব? পরে দেওয়া নেয়, এখানে তো আমাদের কিছু করার নাই। পরে শেষে আমি আরো কয়েক জায়গায় যাই, কয়েকজন সাংবাদিকরে বলি, এবং এসপি সাহেব যে আমাদের মাহফুজুর রহমান, তাকেও আমি বিষয়টা জানাই যে স্যার এই বিষয়ে আমার টাকা দিয়ে তো আমার বাবা করতে পারে, তাহলে আমি নিশ্চিতভাবে আমি ফলাফলটা পাবো কিভাবে? আমি আমার সঠিক বিচারটা চাই। আমি যদি প্রমাণিত হয়ে যায় আমি ফলস, সঠিক পরীক্ষার মাধ্যমে আমার কোনো আপত্তি নেই, আমাকে আপনারা শাস্তি দিলাম মেনে নেব, কিন্তু আমাকে সঠিকটা জানাতে হবে। কিন্তু আমার এই সিকিউরিটিটা দেওয়ার মতো আর কি, এটা সঠিকভাবে আসবে এরকম সিকিউরিটি দেওয়ার মতো আমার এখন পর্যন্ত কেউ আসে নাই। সুতরাং এই জিনিসটা আমি এখনো আতঙ্কে আছি। এসপি সাহেব আপনাকে কি বললেন? না, এসপি সাহেব কোনো করেন নাই, কোনো কিছু করেন নাই, বলছে ঠিক আছে আমি এটা দেখবো, এটুকুই। এরপর আর আমাকে কোনো করেন নাই। কারণ আর আমি তো এসপি, আমি একজন সাধারণ মানুষ, আমি তো আর এসপিকে ফোন দিয়ে বারবার ফোন দিলে হয়তো বা সে বিরক্ত হইতে পারে, এই জন্য তো আমি তাকে বারবার করতে পারি না। ঠিক আছে, এই ব্যাপারে আমি আর কি এখনো আর কি আমি মানিকগঞ্জ কোন থানার অধীনে আছে আপনার মামলাটা? মামলা মানিকগঞ্জ সদর থানাতে আছে। জি, ঠিক আছে। তারপরে কি হলো, মানে আপনি একটু সামনের দিকে আগান, আমার অনেক প্রশ্ন জমেছে, আমি প্রশ্ন করব আপনার কাছে। তারপর এখন আমি আর কি আতঙ্কে পড়ে যাই যে আসলে আমি এখন কি করব? আমার এত পরিশ্রম, আমি যদি আমার সঠিকই না পাই, আমি স্কুলে পড়তে পারলাম না জন্ম সনদ না থাকায়, বা আমাকে এলাকার লোকজন বলে যে তুমি যে ভবিষ্যতে বিয়ে করবা জন্ম সনদের জন্য করতে পারবো না। তারপর আমি এই বিষয়টা নিয়ে আর কি অনেক টেনশনে পড়ে যাই। আসলে আমার বাবার পরিচয় না থাকলে আসলে তো সত্যি তো আমি কিছু করতে পারবো না। আর আমি যখন ছোট ছিলাম তখন তো এই বিষয়টা বুঝতাম না, এখন বুঝি। এখন যখন সমাজের লোকজন আমাকে নিয়ে আলোচনা করে যে আমি আসলে কোন প্রকৃতির, আমার জন্ম কিভাবে, এগুলো নিয়ে যখন তারা আলোচনা করে, আড়ালে বলে বা প্রকাশ্যে বলে, এই বিষয়টা শুনতে তো আমার খারাপ লাগে। আমি কিসের জন্য অন্য সব আসলে 10টা ছেলে যেভাবে বড় হয়েছে আমি ওইভাবে বড় হইতে পারি নাই। তাদের জীবন নির্ধারণ ছিল একটা, তারা হয়তো বা জন্মের পর থেকে আত্মীয় স্বজন বলতে সব জিনিসই তারা কম বেশি পাইছে, কিন্তু আমার জীবনে আমি আমার মাকেও ভালো মতো পাইনি। আমার যে জীবনটা, আমার জীবনে আমার মাকে ব্যতীত ভালো কোনো কিছুই পাইনি। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, কাউকে আমার শখটা বলতে পারিনি যে আমার একটা ঈদ আসছে, আমার একটা নতুন কাপড়ের প্রয়োজন, আমি কার কাছে গিয়ে বলবো? আমার বলার মতো কেউ ছিল না। আমার একটা জুতার প্রয়োজন, আমার একটা খাবার পছন্দ হয়েছে, আমি কারো কাছে যে এটা করে বলতে পারিনি যে আমার এই জিনিসটা পছন্দ হয়েছে। মনের আশা আসলে মনেই রাখছি, কখনো আসলে কারো জিনিস এখন চুরি করার অভ্যাস ছিল না আমার। আমার মা আমাকে কোনো সময় চুরি করতে শেখান নাই, আমার মাও চুরি করেন নাই। সেজন্য আর কি অনেক কষ্ট হইতো। যখন ঈদ চলে আসতো তখন ফেতরার কাপড়ের জন্য মানুষের দুয়ারে দাঁড়ায় থাকতাম, কিন্তু অন্য সব স্লিপ ছাড়া তো আর ফেতরার কাপড় দিত না। আর আমি তখন ছোট, ওই বড় মানুষকে শুধু লুঙ্গি দিত, ওই লুঙ্গি এনে আমি পরতেও পারতাম না। দেখা গেছে বছরে 1-2টা লুঙ্গি উঠলো, ওই লুঙ্গি আমার পরার মতো যোগ্যতা নাই। আর আমি কাউকে পছন্দ মতো আমাকে কেউ মার্কেটে নিয়ে যাওয়ার মতো নাই যে আমি মার্কেটে যে করব যে এই কাপড়টা আমার পছন্দ হয়েছে এটাই কিনে দিতে হইব, এরকমভাবে যে আমি কারো আহ্লাদ করবো এরকম লোক আমার কেউ ছিল না। একমাত্র যে ছিল সে হচ্ছে আমার মা, তাও সে মানসিক ভারসাম্যহীন। আমার সমাজে মান সম্মান ইজ্জত আর কি আমার কোনো কিছু পূরণ হয়নি। মার সাথে আপনি এখন থাকেন, আপনি যেটা বলছেন, আমি জাস্ট একটু এই ফাঁকে, আপনি গল্প বলবেন আরো আমি জানি, আমি একটু জাস্ট আমার লিসনারদের জন্য বলছি, আমি জানি রাত 1টা পার হয়ে গেছে। এই অ্যানাউন্সমেন্টটা আরও আগে থেকে একটু হলেও আমি আমার লিসনারদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনার মাকে নিয়ে কি ফেসবুক লাইভে যাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনার মা কি এখন অতটুকু জ্ঞান সম্পন্ন আছেন? হ্যাঁ, আমি তাকে নিয়ে ফেসবুক লাইভে যেতে চাই। মানে এখন তো আসলে বৃহস্পতিবার রাত পড়েই গেছে, আমি আজকের দিনেই এটা মানে আগামীকাল সকালবেলাতেই আমি চেষ্টা করব যে আপনার মাকে নিয়ে ফেসবুক লাইভে যাওয়ার জন্য, যতক্ষণ লাগে আর কি মানিকগঞ্জ থেকে আসতে। প্রিয় শ্রোতা, আমরা টেন্টেটিভ একটা টাইম ধরে রাখছি, দুপুর 12টা থেকে বা তারও আগে থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে যে কোনো একটা সময় আপনারা কানেক্ট থাকবেন ঢাকা FM এর পেজে, এবং একই সাথে কানেক্ট থাকবেন আমার যে পার্সোনাল পেজটি আছে সেখানে। আমি দুটো পেজের ঠিকানায় আবারও বলে দিচ্ছি, ওনার মাকে নিয়ে আমি ফেসবুক লাইভে যাব। সেটা হচ্ছে
www.facebook.com/ilovedhakafm। আমি আবারও বলছি www.facebook.com/ilovedhakafm, এবং আমার যে পার্সোনাল পেজটি আছে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি RJ Kibriya নামে আছে, এবং প্লিজ দুটোতেই আপনারা লাইক দিয়ে অ্যাক্টিভ থাকেন। আগামীকাল যে কোনো একটা সময় আমরা অবশ্যই আধা ঘন্টা আগে থেকে আপনাদেরকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেবো যে তারা আমাদের এই মুহূর্তে আমাদের অফিসে আছেন স্টুডিওতে, এবং তাদের দুজনকে নিয়ে আমরা ফেসবুক লাইভে যেতে চাই, এবং কিছু কোশ্চেন ওনার মাকেও আমি করতে চাই আপনাদের সামনে সরাসরি রেখে। এবং এই অনুষ্ঠান প্রচার কাউকে হেয় করার জন্য না, যে দেলোয়ার সাহেবের বিরুদ্ধে এখানে কথা এসছে তাকেও আমরা যথেষ্ট সম্মান রেখেই বলতে চাই। আপনাকে নিয়ে যেহেতু কোর্ট কাছারি হয়েছে, যেহেতু মামলার বিষয়টা এসছে ওর কথা অনুযায়ী, সে কারণেই আপনার নামটা এখানে প্রচার করা। কিন্তু তার মানে এই না যে আপনি এখানে অভিযুক্ত কিংবা আপনাকে এখানে অসম্মান করা হচ্ছে, বিষয়টা এরকম না। এবং ওর মতো করেও বলেছে যে আপনি হচ্ছেন ওর বাবা, কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু বিষয়টা আমরা ক্লারিফাই করছি না যে আপনি বড় ভুল করেছেন বা অন্যায় করেছেন, যেহেতু আমরা পুরো ঘটনাটা একেবারে ভেতর পর্যন্ত জানিনি। আমরা শুধু আজকে জামান ছেলেটাকে এখানে দেখেছি, তার জীবনের যে স্ট্রাগলটা সেই জায়গাটা দেখেছি। সো সেই স্ট্রাগলের জায়গাটা থেকে জামান যেভাবে নিজেকে বলেছে, যেভাবে গিয়ে সে বিভিন্ন সিচুয়েশন ফেস করেছে, সেটাকে আমরা এখানে উপস্থাপন করেছি। এই ঘটনার প্রেক্ষাপটে ওকে মানুষ কি মনে করবে, বা ও যাদের কথা এনেছে তাদেরকে মানুষ কি মনে করবে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে, আমাদের এই অনুষ্ঠানের জায়গা থেকে কখনোই কোনো ক্যারেক্টারকে কখনোই অ্যাকিউজ করি না, অসম্মান করি না। যেহেতু বিষয়টি মহামান্য আদালতের বিচারাধীন অবস্থায় আছে, সুতরাং মহামান্য আদালতের প্রতি আমাদের যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা রেখে বলতে চাই, আদালতের অনেক বিষয় দীর্ঘ প্রক্রিয়াধীন, কিন্তু আমাদের আদালতের উপরই আস্থা রাখতে হবে। এবং আমরা বিশ্বাস করি যে আদালত এই ছেলেটির যে জন্ম পরিচয় নিয়ে, যে এই ছেলেটির যে তীব্র ইচ্ছা জানার এবং তার যে নাগরিক অধিকার, সেটা একসময় আদালত তাকে নিরূপণ করতে অবশ্যই আদালতের যে দায়িত্ব সেটা পালন করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা সেই জায়গাটা থেকেই যদি একটু আপনার কাছে যাই, যে আপনার মাকে নিয়ে আমরা ফেসবুক লাইভে যেতে চাই, এবং আপনি যদি, আমি জানি রাত হয়ে গেছে অনেক, তারপর আপনাকে আমি একটু কষ্ট দেবো, আপনার মাকে নিয়ে যদি আগামীকাল আপনি আমাদের অফিসে আসেন, আপনি কি আমাদের লিসনার থেকে একটু কথা দেবেন যেন আপনি আসবেন এবং কথা বলবেন? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই আসতে পারবো। ঠিক আছে, আপনার মাকে আমি ফেসবুক লাইভে নিয়ে আসতে চাই, উনি যতটুকু পারেন উনি বলবেন। আচ্ছা, 3 বছর ধরে আপনি ফাইট করে চলেছেন, এবং আপনার মনের মধ্যে একটা সংশয়, ভয়, আর আপনি ব্যক্তিগত দুঃখের কথা তো বলছিলেনই যে না, আমার স্বপ্ন ছিল, কোনো স্বপ্ন পূরণ হয়নি, আমার এখন 17 বছর বয়স। একটা প্রশ্ন মনের মধ্যে চলেই আসে, কি হবে জেনে যে না উনি আপনার বাবা? আপনি তো জানেন প্রশ্নটা, স্বীকৃতি এটা নিয়ে কি করবেন আপনি? আসলে প্রশ্নটা হয়তো বা আপনি সিম্পলভাবে করছেন, কারণ আমার যার যেটা নাই সে সেটার ব্যথা বুঝে। ট্রু। আমি ছোটবেলা থেকে বললাম, আমার এই পরিস্থিতিটার জন্য দায়ী একমাত্র আমার বাবা। এই পরিস্থিতিটার জন্য আমার বাবা যদি চাইতেন আমাকে মেনে নিতে পারতেন, বা আমার জীবনটাকে সুন্দর করার জন্য সে ওই একটা ভালো কিছু করে দিতে পারতেন। তার টাকা পয়সা বা কোনো দিকে আমার লোভ নেই, এবং তার কোনো কিছুই কম নেই। আমার এই জন্ম নিবন্ধনটা কিসের জন্য প্রয়োজন, বা আমার বাবার পরিচয়টা কিসের জন্য প্রয়োজন, তাহলে সেটা বলি। কিছু কিছু ক্ষেত্রে আছে, দেখা যায় যে মানুষের অর্থ থেকে তার সম্মানটা অনেক বড় হয়ে যায়। আমি ছোটবেলা থেকে যতটা অসম্মানী হয়েছি, শুধু একটাই কারণ যে আমার বাবার পরিচয় নেই। আমি যেখানেই গেছি সেখান থেকে আমাকে বাস্টার্ড বলছে, বা পাগলের ছেলে, আর কি সবাই আমাকে অবহেলার চোখে দেখছে। কেউ আমাকে ভালো একটা চোখে দেখে নাই। আমাকে হয়তো বা কেউ আদর করে একটা বিস্কিট দিচ্ছে বা কলা দিচ্ছে, এইটুকুই দিচ্ছে, কিন্তু নিজের সন্তান মনে করে না। ভাবছে যে ওই এতিম, ওর বাবা ওকে মেনে নেওয়ার, মা পাগল, এই হিসাবে আমাকে দিছে। কিন্তু আমি যে একজন মানুষ, আমিও যে তাদের সন্তানের মতো, এই ব্যাপারটা তারা কখনো হয়তো বা ওইরকমভাবে ভেবে দেখেনি। যদি ওইরকমভাবে ভেবে দেখতো, আমার জন্মস্থান লিমুবাড়ি, যদি তারা চাইতেন আমাদের এলাকায় যদি একটা অন্যায় করে কেউ, তাহলে তার বিচারটা কিন্তু আমাদের এলাকার লোকজন করে। যদি তারা পাকাপোক্তভাবে আমার বাবাকে চাপ দিতেন, তাহলে আমি অবশ্যই আমার স্বীকৃতিটা আরো অনেক আগে পেয়ে যেতাম। আজ আমি এগোতে পারতেছি না একমাত্র আমার বাবার টাকা পয়সার কারণে। আপনার বাবার টাকা পয়সা দিয়ে বিষয়টাকে চাপিয়ে রেখেছে? আমার বাবা টাকা পয়সা দিয়ে করতেছে। তা না হলে আমার লেখাপড়া বন্ধ হয় 2015-তে, এখন 2018 সাল চলতেছে। এর মধ্যে 3-4 বছর কেটে গেছে।
তাহলে আমার যদি আমি আমার এই যে লেখাপড়া যে আমি জন্ম নিবন্ধন আমি মামলা করছি 2015-তে, কিন্তু আমার জন্ম নিবন্ধন আমাকে দেওয়া হয়নি আপনার 2012 সালে। 2012 সাল থেকে আমার জন্ম নিবন্ধন না থাকে, আমার 12 সাল থেকে লেখাপড়াটা বন্ধ। এরপর থেকে আমি যে ডিসি অফিসে মামলা তো হয়েছে 15-তে, কিন্তু এর আগে আমি বিভিন্ন জায়গায় যে হোঁচট খেয়েছি। প্রথমে এসপি অফিস, ডিসি অফিস এবং থানা, এগুলোই তো আমি ঘোরাঘুরি করছি। তাদের কাছে শুধু আমি দাবি জানাইছি এই ব্যাপারটা নিয়ে যে আমার বাবার পরিচয় নাই, আমাকে একটা জন্ম সনদের ব্যবস্থা করে দেন। আমি আমার বাবার বিরুদ্ধে তখন কোনো মামলা করিনি। আমার তাদের কাছে দাবি ছিল যে আমি যাতে লেখাপড়া করতে পারি। কিন্তু আমি একটু জিদি এদিকে যে আমার জন্ম নিবন্ধনে আমার পোটাইল ইউনিয়নের নাম থাকতে হবে। আমি যে ইউনিয়নে জন্মগ্রহণ করছি, ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমি ওই ইউনিয়ন ব্যতীত ওই ইউনিয়ন থাকতে আমি অন্য ইউনিয়ন থেকে কিসের জন্য আমি জন্ম নিবন্ধন নেব? আমাকে অনেকেই বলছে যে অন্য ইউনিয়ন থেকে বানাই দিই, কিন্তু আমি বলছি না, আমার যেখানে জন্ম আমার এইখান থেকে দিতে হবে। আমি আমার ন্যায্যটা চাই। অনেকে বলছে যে তাহলে তোমার এরকম রাগ যেহেতু তুমি তোমার বাবার পরিচয় পেতে চাও, তাহলে আমাদের কাছে চলে আসো, আমরা তোমার বাবা মা হয়ে থাকবো। কিন্তু আমি তখন তাদের বলছি যে না, অসম্ভব, আমি কোনোদিনও আপনাদের কাছে যাব না। কারণ একটাই, যে মা আমাকে ছোটোবেলাতে কষ্ট করে বড় করছে, আমি এই মাকে ফেলে যাব না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার বাবা যে আমার মার উপর যে অন্যায়টা করছে, এর শাস্তি আমার বাবাকে অবশ্যই পেতে হবে। যদি দেশের আইন দেয়, দেশের মুরব্বীরা যদি দিত, তাহলে আমার কোনো আফসোস ছিল না। এখন আমি আইনের মাধ্যমে গেছি, যদি আইনও যদি শাস্তি দিতে না পারে, দেশের জনগণও যদি শাস্তি না দিতে পারে, তাহলে আমি যাব কোথায়? আমার আজকের অভিযোগ এইখানে যে আমি বিভিন্ন জায়গায় এটা নিয়ে আমি করছি। আমাদের জেলা প্রশাসক বলেন, এসপি মহোদয় বলেন, আপনার থানা বলেন, প্রেস ক্লাব বলেন, আমাদের মানিকগঞ্জের প্রত্যেকটা লোক এই বিষয়টা জানে, আমার এই বাবার বিষয়টা। এবং আমার যে সত্যতা, আমার মা প্রধান সাক্ষী, আমার মাকে আনছি বড় লিগ্যাল এডে একদিনে মাত্র জিজ্ঞাসা করছে। তারপরে আজকে কত বছর কোনো পেপারস কি দিয়েছে আপনাদেরকে? কোনো কাগজপত্র দিয়েছে যে আপনারা লিগ্যাল এডে গিয়েছিলেন, আপনারা একটা কমপ্লেন করেছিলেন, ওরকম কোনো কাগজপত্র কি আছে আপনাদের কাছে? হ্যাঁ, আমার কাছে সব কাগজপত্র আছে। আমার বাবার বিরুদ্ধে যে মামলা করছি কত তারিখে, এবং মামলার এজাহারটা আছে আপনার কাছে? হ্যাঁ, আছে। প্রিয় শ্রোতা, আমরা এই বিষয়গুলো নিয়ে কালকে ফেসবুক লাইভ হব। না, আমাদের লাইভটা আসলে কাউকে অ্যাকিউজ করার জন্য না, আমরা কারো বিরুদ্ধে আমি না তালগুল পাকিয়ে ফেলছি, তালগুল পাকিয়ে ফেলাটাই খুব স্বাভাবিক। আমি আসলে কি বলবো শেষের দিকে এসে। বাই দ্য ওয়ে, আমি লিসনারকে অ্যাড্রেস করার আগে আপনাকে একটু কথা বলতে চাই। সেটা হলো যে আপনি অত্যন্ত সাহসী একটা ছেলে। পড়াশোনা করেছেন কত পর্যন্ত? ক্লাস 5? না, ক্লাস 7 পর্যন্ত। ক্লাস 7 পর্যন্ত পড়েছেন। ক্লাস 7-এ পড়ে আপনি আপনার ভিতরের যে মনুষ্যত্ব বোধ বা আপনার ভিতরের যে ইডিওলজি আপনি ধারণ করেন, অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়েও এত 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 শক্তিশালী পার্সোনালিটি সম্পন্ন ইডিওলজি ধারণ করে না। এটা আমি আমার জীবনে বহুত জীবন গল্প শুনেছি, সেই জায়গা থেকে সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে বললাম। সো ওই জায়গাটায় আমি আপনাকে স্যালুট জানাই। প্রথম কথা হচ্ছে এটা, বাবার পরিচয় জানার জন্য আপনি আমৃত্যু যুদ্ধ করতে পারবেন। সো 3 বছর কিছুই না। এমনকি আপনার বাবা যদি মারাও যায়, ডিএনএ হচ্ছে এমন জিনিস, ওনার ব্যবহৃত যে কোনো একটা জিনিস উনি হাত দিয়ে ধরেছেন, এরকম কোনো জিনিসও যদি আপনার সংগ্রহে থাকে, তাহলেও এটা প্রমাণ করা সম্ভব যে উনি আসলেই আপনার বাবা কিনা। মানে আমি আপনাকে বোঝাতে পারছি যে উনি একটা শার্ট জীবনে পরেছিলেন, আর একবারও পরেছেন, আর সারা জীবন কোনোদিন পরেন না, ওরকম একটা জিনিসও যদি আপনার সংগ্রহে থাকে বা আপনি রাখতে পারেন, উনি মরণের 100 বছর পরেও আপনি ডিএনএ টেস্ট করে প্রুভ করতে পারবেন। ডিএনএ হচ্ছে এই জিনিস, ঠিক আছে? সুতরাং আমি মনে করি এটা আপনার আমৃত্যু চ্যালেঞ্জ। আপনি যে জায়গাটায় দাঁড়ায় আছেন, পৃথিবীর কেউ আপনাকে সাপোর্ট না করলে আমি কি প্রিয় আপনাকে সাপোর্ট করি। আপনি সারা জীবনে যাই করেন না কেন, এই সমাজের কাছে প্রুফ করে যাবেন যে আপনার কোনো দোষ ছিল না। সুতরাং আপনার বাবাকে এটা আপনি ভালো জানেন, আপনার মা ভালো জানে, ওই জায়গাটায় আমার কিছু বলার নাই, কিন্তু আপনি যে সংগ্রামে হাত দিয়েছেন সেটা আপনি প্রুফ করে যাবেন। সেজন্য